প্রিয় ছাত্রছাত্রীরা, যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য আজকে আর একটা কোশ্চেন সেট আলোচনা করছি, মডেল কোশ্চেন পেপার 2, যেটা রঘুনাথপুর হাই স্কুলের। তাহলে তোমাদের এখন টোটাল 35টা কোশ্চেন আলোচনা করব, যেগুলো তোমাদের প্রথম সেমিস্টারে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখা যাক, প্রথম যে কোশ্চেনটা হলো, একটু লক্ষ্য করো। ট্যাক্সোনমি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন লিনিয়াস, উইটেকার, ক্যান্ডোলে, থিওফ্রাস্টাস। এখানে সঠিক উত্তর হবে ক্যান্ডোলে, যার পুরো নাম হচ্ছে অগাস্তিন পি দ্য ক্যান্ডোলে। ইনি প্রথম ট্যাক্সোনমি শব্দটা ব্যবহার করে। বাকি যে অপশানগুলো আছে, লিনিয়াস হচ্ছে ট্যাক্সোনমির জনক, ফাদার অফ ট্যাক্সোনমি। আর এইচ উইটেকার, এটা অপশানে আসছে না। থিওফ্রাস্টাস, এটাও হচ্ছে না। এখানে সঠিক উত্তর হলো ক্যান্ডোলে। পরের কোশ্চেনটা দেখব। একই প্রকার বাহ্যিক গঠনযুক্ত জননগতভাবে পৃথক প্রজাতিকে কি বলে? মরফোলজিক্যালি সিমিলার, রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড পপুলেশন। তার মানে কিছু প্রজাতি আছে যারা বাহ্যিকভাবে দেখতে মনে হয় একই রকম প্রজাতি, কিন্তু ওরা আদৌ একই রকম হয় না, ওরা জননগতভাবে পৃথক হয়। তো এটা আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল যে ড্রসোফিলার কিছু প্রজাতি আছে যারা বাহ্যিকভাবে দেখতে একই রকম, কিন্তু আদৌ তারা একই প্রজাতি না, কারণ তারা জননগতভাবে পৃথক। তাহলে এগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হয় সিবলিং প্রজাতি, বলা হয় সিবলিং স্পেসিস বা সিবলিং প্রজাতি। জৈবিক প্রজাতি হবে না, নতুন প্রজাতি, নমুনা প্রজাতি এটাও হবে না, অ্যালোপ্যাট্রিক প্রজাতি এটাও হবে না। এটা হচ্ছে সিবলিং প্রজাতি, যারা বাহ্যিকভাবে দেখতে একই রকম হয়, কিন্তু জননগতভাবে তারা পৃথক হয়। পরের কোশ্চেনটা দেখে নেব, 3 নাম্বার। লাইকেন সম্বন্ধে প্রদত্ত কোন বক্তব্যগুলো সঠিক নয়? তার মানে এখানে কিছু বক্তব্য দেওয়া হয়েছে যেগুলো লাইকেন সম্পর্কে বলা হচ্ছে, এবং কোনটা সঠিক নয় এটা বলেছে। তো লাইকেন বলতে গেলে আমরা যেটা বুঝি যে এটা এমন একটা সহবাসস্থান যেখানে ছত্রাক এবং শৈবাল একই সঙ্গে বসবাস করে, এবং এখানে দুজনেই লাভবান হয়, অর্থাৎ তাদের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায়, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন তাদের ক্ষেত্রে দেখা যায়। তো অপশানগুলো দেখে নেব এবং চিহ্নিত করব যে কোনগুলো সঠিক নয়। প্রথম অপশানটা দেখো, শৈবাল ছত্রাককে রক্ষা করে, কিন্তু ছত্রাক শৈবালের ওপর পরজীবী। না, এখানে পরজীবী জিনিসটা এটা কিন্তু হবে না, কখনোই ছত্রাক শৈবালের ওপর পরজীবী হতে পারে না, কারণ দুজনেই লাভবান হয়। পরজীবী কী করে? সাধারণত যারা ক্ষতি করে তাদের পরজীবী বলা হয়। এখানে তো ক্ষতি করার ব্যাপার আসছে না, এখানে শৈবাল ছত্রাক দুজনেই লাভবান হয়। তার মানে হচ্ছে এখানে 1 নম্বর অপশানটা ভুল। 2 নম্বর অপশানটা একটু দেখো, শৈবাল ও ছত্রাক পরস্পর মিথজীবী সম্পর্কে অবস্থান করে। তাহলে বলছে শৈবাল এবং ছত্রাক পরস্পর মিথজীবী। হ্যাঁ, এটা সঠিক। মিথজীবী মানে এমন একটা সম্পর্ক যেখানে দুজনেই লাভবান হবে। এটা এখানে সঠিক হচ্ছে। পরের যে এটা আছে 3 নম্বর পয়েন্টটা দেখব। লাইকেন হলো দূষক নির্দেশক। হ্যাঁ, এটাও সঠিক, কারণ লাইকেন দূষক নির্দেশক মানে হচ্ছে পলিউশন ইন্ডিকেটর। লাইকেন এমন একটা সহাবস্থান যেখানে দূষণ হয় যেসব পরিবেশে, সেখানে ওরা জন্মগ্রহণ করে না। মানে একটা পরিবেশে লাইকেন জন্মাচ্ছে মানে তুমি ধরে নিতে পারো পরিবেশ দূষণমুক্ত, অথবা ওই পরিবেশে দূষণ খুবই কম পরিমাণে হয়। ওই জন্য লাইকেনকে বলা হয় পলিউশন ইন্ডিকেটর অর দূষণ নির্দেশক। তাহলে এটা হচ্ছে সঠিক একটা স্টেটমেন্ট। লাইকেন উদ্ভিদ পর্যায়ক্রমের সর্বোচ্চ সীমায় নির্ধারণ করে, এটা কিন্তু সঠিক না। লাইকেন উদ্ভিদ পর্যায়ক্রমটা কি আগে আমরা জানবো, তারপর স্টেটমেন্টটা কতটা যুক্তিযুক্ত সেটা আমরা দেখব। উদ্ভিদ পর্যায়ক্রম মানে হচ্ছে ইকোলজিক্যাল সাকসেশন এমন একটা পদ্ধতি যেখানে ধরো এটা একটা পাথর, একটা এরিয়া আছে, যে এরিয়াতে কখনোই এখনও কোনো জীব বসবাস করে না, কোনো জীব বা কোনো উদ্ভিদ এখানে ধরো বসবাস করে না, সেটা হয়তো দীর্ঘদিন ফাঁকা আছে এরিয়াটা। এবার কি হয়, সে এরিয়াতে তুমি ইমাজিন করো যে এভাবে কিছু পাথর এভাবে পড়ে আছে, কোনো এখানে উদ্ভিদ বা কোনো প্রাণী এখানে এখনও আসেনি। তখন কি হয়? তখন যেটা হয়, এই এরিয়াতে প্রথম উদ্ভিদরা আসবে, এবং প্রথম যে উদ্ভিদ আসে সেটা হচ্ছে লাইকেন জাতীয় কিছু উদ্ভিদ, এবং কি আসতে পারে, কিছু আসতে পারে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, যেমন
ধরো কিছু শৈবাল আসতে পারে, তারপর কিছু হয়তো মশ আসতে পারে। তাহলে এখানে যখন একটা মানে একটা পরবর্তীতে যখন একটা বনভূমি তৈরি হবে তখন বড় বড় উদ্ভিদ দেখা যেতে পারে। কিন্তু একদম প্রথমে যখন পাথরটা আছে, সেই পাথরটা যখন মানে অ্যাকচুয়ালি পাথরটা ভেঙে কী করতে হবে, মাটি তৈরি করতে হবে। তাহলে তখন এই পাথরের উপরে বা শক্ত যে ভূমিটা আছে, যে শক্ত নগ্ন ভূমি, সে নগ্ন ভূমির ওপরে কে আসবে, লাইকেন। লাইকেন অথবা কি আসতে পারে, মস, বিভিন্ন রকমের মস, ব্রায়োফাইটা, এগুলো এখানে আসতে পারে। তারপর পরবর্তীতে আস্তে আস্তে কী হবে, মাটি তৈরি হবে, এবং মাটি তৈরি হওয়ার ফলে কী হবে, এখানে বিভিন্ন রকম ছোট ছোট উদ্ভিদ, বিভিন্ন রকম ছোট ছোট উদ্ভিদ আসবে। তারপর আস্তে আস্তে উদ্ভিদ, বড় বড় উদ্ভিদ এভাবে আসবে, বড় বড় উদ্ভিদ এভাবে আসবে। তাহলে এই যে ঘটনাটা আমরা দেখলাম, এটাকে বলা হয় উদ্ভিদ পর্যায়ক্রম, বা এটাকে বলা হয় ইকোলজিক্যাল সাকসেশন। ইকোলজিক্যাল সাকসেশন, তাহলে ইকোলজিক্যাল সাকসেশন বা উদ্ভিদ পর্যায়ক্রম, যে এখানে কি হয়, প্রথম একটা ফাঁকা জায়গা আছে, সেই জায়গাতে প্রথম জীব আসবে, এবং যে জীবটা প্রথমে আসবে সেটা হচ্ছে লাইকেন অথবা মস, এরা আসবে। কিন্তু শেষে কোনগুলো আসবে, শেষে যে বড় বড় উদ্ভিদগুলো আছে সেগুলো আসবে। শেষে যেটা আসে সেটা হচ্ছে লার্জ ট্রি। এখানে ট্রি যেগুলো কেমন হয়, লার্জ হয়, বড় হয়, লার্জ, এটা হয়। তো এখানে সঠিক উত্তরটা তাহলে এই স্টেটমেন্টটা ঠিক আছে কিনা আবার দেখব। লাইকেন উদ্ভিদ পর্যায়ক্রমের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে। এটা কখনোই হবে না, সর্বোচ্চ সীমা ওরা নির্ধারণ করছে না। সর্বোচ্চ সীমা নির্ধারণ করে ট্রি বা বৃহৎ গাছগুলো সর্বোচ্চ সীমা নির্ধারণ করে। লাইকেন কি করে, প্রথমে আসে, প্রাথমিক যে কার্যকলাপগুলো হয় সেখানে লাইকেনের অবদান আছে। তাহলে এখানে এই অপশানটাও কিন্তু ভুল, এখানে 4 নম্বরটাও ভুল। তাহলে এখানে আমরা ঠিক কোনগুলো দেখলাম, যদি আমরা ঠিক দেখি তাহলে 1-এরটা এবং 4-এরটা এটা ভুল। তাহলে 1-এরটা ভুল, মানে এটা ভুল হচ্ছে, আর 4-এরটা লাইকেন, এটা ভুল। লাইকেন উদ্ভিদ পর্যায়ক্রম সব, কিন্তু বাকি দুটো ঠিক আছে। কোন দুটো ঠিক আছে একটু আমরা দেখে নেবো একবার, যে এটা বাকি দুটো, মানে এটা শৈবাল ছত্রাক পরস্পর মিথস্ক্রিয় সম্পর্কে অবস্থান করে, লাইকেন হলো দূষক নির্দেশক। তাহলে এই দুটো হচ্ছে ঠিক স্টেটমেন্ট। তাহলে এখানে 2 এবং 3 ঠিক, তার মানে 1 এবং 4 ভুল। তাহলে এখানে কোন অপশানে 1 এবং 4 আছে, সি নাম্বার। এখানে কারেক্ট অপশান হবে অপশান সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর চলে আসবো যে প্রিয়ন বা প্রিয়নস হলো, প্রিয়নটা অ্যাকচুয়ালি কী। প্রিয়ন হলো ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ও প্রোটিন আবরণ দ্বারা গঠিত কণা। এরা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ এবং প্রোটিন আবরণবিহীন, নিউক্লিক অ্যাসিডবিহীন প্রোটিন দ্বারা গঠিত কোনোটিই নয়। তাহলে আগে জেনে নেব প্রিয়নটা কী। প্রিয়নটা যদি আমরা দেখি তাহলে এনসিইআরটিতে প্রিয়ন সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, প্রিয়ন হলো ইনফেকশিয়াস প্রোটিন। প্রিয়ন হলো এমন একটা জিনিস যেটা প্রোটিন, যেটা ইনফেকশিয়াস। তার মানে দেখো, আমরা ভাইরাস সম্পর্কে পড়েছি, ভাইরয়েড সম্পর্কে পড়েছি, প্রিয়ন্স যেটা হয়, প্রিয়ন্সটা সম্পর্কে আমরা পড়েছি, কিন্তু সেটা কী হয় একবার দেখে নেব। প্রিয়ন্স হচ্ছে যে অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন, এটাই হচ্ছে প্রিয়ন্স। হ্যাঁ, এবার একটা জিনিস তোমাদের বলি, যে আমাদের দেহে বিভিন্ন রকম প্রোটিন আছে। প্রোটিন নো ডাউট অনেক আমাদের উপকার করে, আমাদের দেহ গঠনে, আমাদের অনেক কিছু পরিবহনে, আমাদের অনাক্রমতন্ত্রে প্রোটিনের ভূমিকা আমরা পাই। কিন্তু অনেক সময় কী হয়, দেহে কিছু অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন, মানে প্রোটিনের ফোল্ডিং হয়, ফোল্ডিং হওয়ার সময় ফোল্ডিংটা অ্যাবনর্মালভাবে হয়ে যায়, মানে যেভাবে প্রোটিন ফোল্ডিং হওয়ার কথা সেভাবে প্রোটিন ফোল্ডিংটা হয় না। তখন কি হয়, সেই যে প্রোটিনটা সেটাকে বলা হয় প্রিয়ন্স, এবং সেটা কি হয়, সেটা আমাদের দেহের পক্ষে খুবই ক্ষতিকারক, সেটা বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে। তাহলে কী রোগ সৃষ্টি করে, যেমন বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি, মানে একটা গরুতে একটা রোগ সৃষ্টি করে যেটাকে বলা হয় ম্যাড কাউ ডিজিজ, বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি। আর মানুষের ক্ষেত্রে একটা রোগ সৃষ্টি করে যেটাকে বলা হয় ক্রুজ জ্যাকব ডিজিজ ইন হিউম্যান। আচ্ছা, এই দুটো রোগেই কিন্তু ব্রেনে ক্ষতিগ্রস্ত হয়, মানে এই দুটো রোগেরই রোগে যেটা হয়, আমাদের মস্তিষ্ক প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। তো এখানে আমরা কি দেখলাম, প্রিয়ন্স একটা কি, যে অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন, তার মানে প্রিয়ন্সে কোনো নিউক্লিক অ্যাসিড নেই, প্রিয়ন্সে কোনো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ বা বাইরে যে একটা ক্যাপসুল, এগুলো কিচ্ছু নাই। প্রিয়ন্স হলো একটা অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন। ধরো অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন মানে এরকম একটা অ্যাবনর্মাল ফোল্ডেড প্রোটিন যেটা দেহের পক্ষে ক্ষতিকারক। তাহলে এবার দেখে নেবো জিনিসটা। তার মানে প্রথম অপশানটা হবে না, কারণ ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ তো প্রিয়নে থাকে না। দ্বিতীয়টা দেখো, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, এটাও থাকে না। নিউক্লিক অ্যাসিডবিহীন, হ্যাঁ অবশ্যই এখানে ডিএনএ আরএনএ থাকে না, ওই জন্য নিউক্লিক অ্যাসিডবিহীন, প্রোটিন দ্বারা গঠিত, অবভিয়াসলি এটা প্রোটিন দ্বারা গঠিত। তাহলে এখানে কারেক্ট অপশান হবে অপশান সি। অপশান সি এখানে সঠিক উত্তর। তারপর 5 নম্বর কোশ্চেনটা দেখো, ফ্লোরিডিয়ান স্টার্চ পাওয়া যায় কোথায়?
কোথায় পাওয়া যায় ফ্লোরিডিয়ান স্টার্চ। তাহলে আমরা যদি শৈবাল দেখি, সাধারণত আমাদের সিলেবাসে যেটা আছে যে সবুজ শৈবাল বা ক্লোরোফাইসি, বাদামি শৈবাল বা ফিওফাইসি, আর লাল শৈবাল বা রোডোফাইসি। তাহলে সাধারণত ফ্লোরিডিয়ান স্টার্চ কাদের পাওয়া যায়? রোডোফাইসিতে। রোডোফাইসি বা রেড অ্যালগিতে ফ্লোরিডিয়ান স্টার্চ পাওয়া যায়। আচ্ছা, ক্লোরোফাইসিতে কী পাওয়া যাচ্ছে? ক্লোরোফাইসিতে নর্মাল স্টার্চ পাওয়া যায়, নর্মাল স্টার্চ, পাইরিনয়েড এটা পাওয়া যায়। এদের যে সঞ্চিত খাদ্যবস্তু সেটা হচ্ছে স্টার্চ। অনেক সময় পাইরিনয়েডও পাওয়া যায় সঞ্চিত খাদ্যবস্তু। ফিওফাইসিতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ল্যামিনারিন অ্যান্ড ম্যানিটল। ল্যামিনারিন এবং ম্যানিটল পাওয়া যায় ফিওফাইসিতে, আর রোডোফাইসিতে ফ্লোরিডিয়ান স্টার্চ এটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে ফ্লোরিডিয়ান স্টার্চ পাওয়া যাচ্ছে রোডোফাইসি বা লাল শৈবালে। তাহলে এটা কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। স্ফ্যাগনামকে পিট মস বলার কারণ? স্ফ্যাগনাম একটা ব্রায়োফাইটার প্রজাতি যেটা কি করে? পিট মৃত্তিকা গঠনে সাহায্য করে। তার মানে কি হয়, স্ফ্যাগনাম যখন মারা যায়, যে ওই উদ্ভিদটা যখন মারা যায় তখন কি হয়, এটা পচে যায়, পচে গিয়ে একটা মাটি তৈরি করে যেটাকে বলা হয় পিট মৃত্তিকা। এখানে যে কারেক্ট অপশন হবে সেটা হচ্ছে অপশন বি, যে এটি পচে পিট মাটিতে পরিণত হয়। পিট একটা কিন্তু মৃত্তিকা, তাহলে এটা প্রথমটা কিন্তু হবে না, এরা অম্ল অভিলাষী এরকম হবে না কিছু। এটা পিট মাটিতে পাওয়া যায়, পিট এ পাওয়া যায়, এটাও হচ্ছে না, মানে এটা পচে গিয়ে পিট তৈরি হয়, তাড়াতাড়ি মরে গিয়ে জীবাশ্মে পরিণত হয়। এটাও এখানে জীবাশ্মের কোনো রোল আসছে না, এখানে সঠিক অপশন হবে অপশন বি। তাহলে এই স্ফ্যাগনামগুলো যখন মারা যায় না তখন এরা পচে গিয়ে পিট মাটি তৈরিতে সাহায্য করে। তাহলে আমরা একটা ছবিতে দেখে নেব। এই যে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পিট মস। তাহলে স্ফ্যাগনাম যেটা আছে এটা একটা কি ব্রায়োফাইটা, এবং স্ফ্যাগনামকে বলা হয় পিট মস। পিট মস মানে এটা একটা মাটি এবং খুবই উর্বর হয়, এটা খুবই উর্বর হচ্ছে, পিট মৃত্তিকা এটা খুবই উর্বর হচ্ছে। তাহলে এখানে কারেক্ট অপশন হবে অপশন বি, এটি পচে পিঠে পরিণত হয়। 7 নম্বর কোশ্চেনটা একটু দেখে নেব। 7 নম্বরে একটা ম্যাচ দিয়েছে, ম্যাচিং কোশ্চেনও তোমরা কিন্তু পাবে। তো এখানে দেখা যাক ম্যাচিংটা কি বলছে। এটা সাধারণত অ্যানিম্যাল কিংডম বা প্রাণী রাজ্যে কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার দিয়েছে এবং সেটা কোন ফাইলামে পাওয়া যায় সেটা বলেছে। তো 1 নম্বরটা দেখব, মেটামরিজম কোথায় দেখা যায়? মেটামরিজম মানে খণ্ডায়ন অ্যানেলিডায় দেখা যায়। অ্যানেলিডার দেহ যদি দেখা হয় তাহলে কেমন দেখবো আমরা? অ্যানেলিডার দেহে এরকম কি আছে? অসংখ্য খণ্ড থাকে, এরকম খণ্ড থাকছে, এবং সাধারণত অ্যানেলিডার ক্ষেত্রে খণ্ডগুলো কেমন হয়? একই রকম দেখতে হয়। এই যে অ্যানেলিডার খণ্ড, এটাকে বলা হয় খণ্ডীভবন বা এটাকে মেটামেরিজম বলা হয়। এখানে A3 দুটো অপশানে আছে। তারপর নালিকাতন্ত্র মানে ক্যানাল সিস্টেমটা কোথায় দেখা যায়? সেটা হচ্ছে পরিফেরাতে নালিকাতন্ত্র বা ক্যানাল সিস্টেম দেখা যাচ্ছে। তাহলে A3 কমপ্লেট দেখা যায়, বা চিরুনিপাত বলা হয় যেটা, এটা টিনোফোরাতে দেখা যায়। টিনোফোরা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে কমপ্লেট। তাহলে এখানে কমপ্লেট হচ্ছে টিনোফোরাতে দেখা যায়, মানে সি এর 2, তো মানে এখানে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট। আচ্ছা, ডি এরটা একবার দেখে নেব। নিডোব্লাস্ট কোষ কার ক্ষেত্রে দেখা যাবে? নিডারিয়ার ক্ষেত্রে। নিডোব্লাস্ট কোষ স্ট্রিঙ্গিং সেল, যেটা দংশন কোষ, যেটা নিডারিয়ার নামকরণটা এসছে এইভাবে কারণ ওদের থাকে নিডোব্লাস্ট কোষ বা নিডোসাইট কোষ, যেটা ওদের দংশনে সাহায্য করে। এখানে কারেক্ট অপশন হবে অপশন সি, এখানে কারেক্ট অপশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার মানে যেটা হয় এখানে অ্যানিম্যাল কিংডমের ক্ষেত্রে তোমাদের যে স্পেশাল এরকম কিছু টার্ম, স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক, এগুলো মনে রাখতে হবে এবং সেগুলো কার ক্ষেত্রে দেখা যায় মনে রাখতে হবে, এবং তার সাথে সাথে তোমাদের প্রতিটা পর্বে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ এটাও মনে রাখতে হবে। উদাহরণের জন্য তোমরা এনসিইআরটি ফলো করতে পারো। এবার আমরা চলে যাব 9 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা যদি দেখি, প্রদত্ত কোন শ্রেণীর প্রাণীতে অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে বর্তমান? অবসারণী ছিদ্র মানে হচ্ছে ক্লোয়াকাল অ্যাপারচার। অবসারণী ছিদ্র মানে ক্লোয়াকাল স্লিট বলতে পারি, অবসারণী ছিদ্র। তাহলে অবসারণী ছিদ্র বা ক্লোয়াকাল স্লিট মানে কি হয়, যে সাধারণত অ্যামফিবিয়াতে এবং রেপটিলিয়াতে কি হয়, ওদের যে জনন ছিদ্র, মূত্র ছিদ্র, বায়ু ছিদ্র সবগুলো একটা ছিদ্রতে উন্মুক্ত হয়,
সবগুলো কমন হয় ওদের ক্ষেত্রে, সেটাকে বলা হয় অবসারণী ছিদ্র। তো মানুষের ক্ষেত্রে কিন্তু অবসরণী ছিদ্র নেই, কারণ মানুষের ক্ষেত্রে যেটা হয় মূত্রছিদ্র পায়ুছিদ্র আলাদা হয়, ওই জন্য মানুষের ক্ষেত্রে অবসরণী ছিদ্র বা অবসরণী বলে কোনো জিনিস থাকে না। তো অবসরণী ছিদ্র থাকে এবং সেটা আড়াআড়িভাবে থাকে। কার ক্ষেত্রে এরকম অবসরণী ছিদ্র থাকে, আড়াআড়িভাবে থাকে? এখানে যদি দেখি অপশনগুলো, অ্যামফিবিয়া, রেপটিলিয়া সবার ক্ষেত্রে অবসরণী ছিদ্র থাকছে 4টে অপশনে, কিন্তু আড়াআড়িভাবে থাকে। এটা হচ্ছে এখানে একটা স্টেটমেন্ট বা এখানে একটা উক্তি তুলে দিয়েছে ওরা, একটা শব্দ যেটা বলেছে আড়াআড়িভাবে থাকে। আড়াআড়িভাবে হচ্ছে যে এটা ট্রান্সভার্স থাকে, এটা আড়াআড়িভাবে ট্রান্সভার্সলি থাকছে। এটা কার ক্ষেত্রে থাকবে? কারেক্ট অপশন যেটা হবে সেটা হচ্ছে রেপটিলিয়া বা সরীসৃপ এখানে হবে। সরীসৃপের ক্ষেত্রে যদি দেখা যায় এটা একটা সরীসৃপ, এখানে যদি দেখি ক্লোয়াকাল অ্যাপারচার, তাহলে দেখো এখানে এটা আড়াআড়িভাবে আছে এইভাবে। দেখো আরেকভাবে থাকতে পারে, লম্বালম্বিভাবে থাকতে পারে, লম্বালম্বিভাবে থাকলে এরকম, যেটা সাধারণত অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে দেখা যায়, কিন্তু এদের ক্ষেত্রে যদি দেখা যায় এটা আড়াআড়িভাবে আছে। ক্লোয়াকাল অ্যাপারচার যেটা কীভাবে আছে, আড়াআড়িভাবে, আড়াআড়িভাবে এটা আছে। কার ক্ষেত্রে? এটা সরীসৃপ, এটা একটা সরীসৃপের ছবি, আড়াআড়িভাবে থাকছে ক্লোয়াকাল অ্যাপারচার। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি, রেপটিলিয়া বা সরীসৃপ, যাদের ক্ষেত্রে ক্লোয়াকাল অ্যাপারচার আড়াআড়িভাবে থাকে। তারপর দেখো, ভুট্টা এবং কেয়া গাছের কাণ্ডের নিম্ন পর্ব থেকে উৎপন্ন মূল উদ্ভিদকে মাটির উপরে ধরে রাখে, তাকে বলে। তার মানে ভুট্টা এবং মানে জিয়ামেস, কেয়া, প্যান্ডামাস, এই গাছগুলোতে কি হয় যে ওদের গাছগুলোর কাণ্ডটা দুর্বল হয়, গুল্ম জাতীয় গাছ, একটা গুল্ম জাতীয় গাছ, কাণ্ড দুর্বল হয়। তাহলে ধরো এটা একটা সাপোজ ভুট্টা, এটা একটা ভুট্টা গাছ বা কেয়া গাছ, যেটা ধরতে পারো। এবং এদের ক্ষেত্রে কি হয় যে এদের পর্ব আছে, পর্ব থেকে এরকম কিছু অস্থানিক মূল বেরোচ্ছে, যেগুলো ওদের মাটিতে ব্যালেন্স করতে সাহায্য করছে, মানে গাছটাকে স্ট্রেটভাবে ধরে থাকতে সাহায্য করছে। এই মূলটার নাম কি? এই মূলটার নাম হচ্ছে স্টিল্ট রুট, বা এটাকে বলা হয় ঠেসমূল। তাহলে এখানে কারেক্ট অপশন যেটা হবে অপশন এ, এখানে কারেক্ট অপশন ঠেসমূলটা কী করছে, ওটাকে গাছটাকে ধরে রাখছে। তাহলে কাণ্ডের পর্ব থেকে এই মূলগুলো উৎপন্ন হয়, এটাকে ঠেসমূল বলা হয়। স্তম্ভমূল তো হবে না, স্তম্ভমূল আমরা বেসিক্যালি দেখি কার ক্ষেত্রে, বট গাছের ক্ষেত্রে দেখতে পাবো, ওটা কাণ্ড থেকে বেরোচ্ছে স্তম্ভমূল, ওটাও গাছের যে বট গাছের যে ডালগুলোর ভার বহনে সাহায্য করে স্তম্ভমূল। তো এটাও কিন্তু কোশ্চেনে আছে যে কোন গাছের, হয়তো এরকম কোশ্চেন তোমাদের দিয়ে দিল যে বট গাছের ক্ষেত্রে যে মূলটা থাকে সেটাকে কি বলে, যেটা ভার বহনে সাহায্য করে। প্রধান মূল তো হবে না, প্রধান মূল এখানে হচ্ছে না, প্রধান মূল মাটির নিচে যায়, শাখামূল নিয়ে তৈরি হয়। শ্বাসমূল বা নিউমাটোফোরও হবে না, শ্বাসমূল, সুন্দরী, গরান, গেওয়া, এগুলোতে দেখা যায় শ্বাসমূল, যেখানে কি হয়, যেটা মূলটা কি হয় মাটির নিচে প্রথমে যাবে, মূল থেকে যখন শাখা প্রশাখাগুলো বেরোবে তখন সেটা কি হয়, সেটা মাটির উপরের দিকে উঠে আসে, পজিটিভলি ফটোট্রপিক, নেগেটিভলি জিওট্রপিক। তাহলে এখানে কারেক্ট অপশন হবে ঠেসমূল। তারপরটা দেখব 10 নম্বরের কোশ্চেনটা একটু দেখব, যে প্রদত্ত উদ্ভিদগুলির মধ্যে কতগুলি উদ্ভিদে বহুপ্রান্তীয় অমরবিন্যাস দেখা যায়? বহুপ্রান্তীয় অমরবিন্যাস মানে হচ্ছে প্যারাইটাল প্লাসেন্টেশন, এবং বলেছে যে নিচে কিছু উদাহরণ দিয়েছে, উদাহরণগুলোর মধ্যে কাদের ক্ষেত্রে প্যারাইটাল প্লাসেন্টেশন দেখা যায়। দেখো এখানে প্লাসেন্টেশন তো অনেকগুলো আছে, অ্যাক্সাইল প্লাসেন্টেশন আছে, প্যারাইটাল আছে, অনেকগুলো আছে, বেসাল আছে। তো এবার প্লাসেন্টেশনটা মনে রাখাটা একটু কঠিন তোমাদের। তো এখানে খুঁজতে হবে যে কাদের মধ্যে এরকম বহুপ্রান্তীয় বা প্যারাইটাল প্লাসেন্টেশন দেখা যায়। তা আগে জেনে নেবো যে প্যারাইটাল প্লাসেন্টেশনটা অ্যাকচুয়ালি কী। প্যারাইটাল প্লাসেন্টেশন যদি দেখি, যদি ডিম্বাশয়ের ক্রস সেকশন করি, ধরো এটা ডিম্বাশয়, এটাকে কাটা হয়েছে, ক্রস সেকশন করা হয়েছে, তখন ওদের যে ওভিউলগুলো, সেগুলো কি হচ্ছে, ডিম্বাশয়ের যে প্রাচীর আছে সেই প্রাচীরের ভেতর দিক দিয়ে তৈরি হচ্ছে। ডিম্বাশয়ের যে প্রাচীর আছে সে প্রাচীরের ভেতর দিক দিয়ে এভাবে তৈরি হচ্ছে। তো মানে অ্যাকচুয়ালি ডিম্বাশয় মানে, তাহলে এটা কি হলো, এটা হচ্ছে ডিম্বাশয়, ওভারি, এবং এইগুলো হলো ওভিউল বা ওভিউলকে বলা হয় ডিম্বক, আর এটা ডিম্বাশয়।
এবার কি হয় বলো তো, যে এই যে ওভিউল আছে, ডিম্বক আছে, ডিম্বকগুলো বীজে পরিণত হয়। তো ডিম্বকগুলো পরবর্তীতে বীজে পরিণত হবে এবং এখানে যে ফলটা হবে সেখানে অনেকগুলো বীজ থাকবে। যেমন শশার ক্ষেত্রে তোমরা দেখেছো বীজগুলো কীভাবে থাকে। তাহলে এখানে এই প্লাসেন্টেশনটাকে বলছে হচ্ছে প্যারাইটাল প্লাসেন্টেশন, বা এটাকে প্যারাইটাল অমরাবিন্যাস বলা হয়। এবার এখানে কিছু উদাহরণ দিয়েছে, উদাহরণগুলো দেখে তোমাকে বলতে হবে যে এর মধ্যে কটা প্রজাতি আছে যেটাই প্যারাইটাল প্লাসেন্টেশন দেখা যায়, তোমাকে এটা বলতে হবে। তাহলে আমরা দেখে নেবো ওটা। এখানে প্যারাইটাল প্লাসেন্টেশন আমরা প্রথমে তোমাদের এটা জানতে হবে অবশ্যই কোন কোন ফ্যামিলিতে দেখা যায়। তোমাদের সিলেবাসে কিছু ফ্যামিলি ইনক্লুড আছে, তো কোন কোন ফ্যামিলিতে এগুলো দেখা যায় যদি এটা জেনে নাও তাহলে এটা ইজি হয়ে যাবে। তো সাধারণত দুটো ফ্যামিলিতে এটা দেখা যায়, একটা হচ্ছে কুকারবিটিসি বা কুমড়োর যে ফ্যামিলিটা, পামকিন ফ্যামিলি, আর একটা দেখা যায় যে ব্র্যাসিকেসি ফ্যামিলি, বা এটাকে বলা হয় ক্রুসিফেরি ফ্যামিলি, যেটা সর্ষের ফ্যামিলি, সর্ষে মাস্টার্ড ফ্যামিলি বলা হয় ওটাকে। তাহলে দুটো ফ্যামিলি কি বললাম, একটা হচ্ছে কিউকারবিটেসি বা কুকারবিটেসি ফ্যামিলি, আর একটা ব্র্যাসিকেসি ফ্যামিলি বা সর্ষে ফ্যামিলি, সানফ্লাওয়ার ফ্যামিলি। সরি, সর্ষে ফ্যামিলি মানে হচ্ছে মাস্টার্ডার ক্ষেত্রে এক্সাইল প্লাসেন্টেশন, লেবুর ক্ষেত্রে রুটেসি ফ্যামিলিতেও দেখা যায় না, আর সর্ষের ক্ষেত্রে যদি হয় তাহলে সর্ষের ক্ষেত্রে প্যারাইটাল প্লাসেন্টেশন দেখা যায়। তাহলে এখানে সর্ষে কুমড়ো, আর এখানে কি শশা কুমড়ো সর্ষে, এই তিনটে অপশান হবে, ওই জন্য এখানে অপশান এ ইজ কারেক্ট। তাহলে এখানে অপশান এ কারেক্ট হবে। তো এটা একটু মনে রাখা একটু মুশকিল তোমাদের, তো ফ্যামিলি সম্পর্কে জানতে হবে। যদিও এখানে কিউকারবিটিসি ফ্যামিলি সম্পর্কে তোমাদের সিলেবাসে নেই, বাট এটা তোমরা যখন বই পড়বে তখন বইয়ের উদাহরণে আশা করি পেয়ে যাবে। শশা, কুমড়ো, তরমুজ এগুলো সব, তারপর করলা, এগুলো সব একই ফ্যামিলিতে পড়ে, এটা মনে রাখবে। চলো এবার হচ্ছে 11 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। 11 নম্বর কোশ্চেনটা যদি দেখি, যে প্রদত্ত পুষ্প সংকেতগুলির মধ্যে কোনটি ফ্যামিলি লিলিয়েসি এর পুষ্প সংকেত? লিলিয়েসি, আচ্ছা প্রথমে জানতে হবে লিলিয়েসি, কিছু জিনিস আগে জানতে হবে। লিলিয়েসি একটা মনোকট ফ্যামিলি, এটা একটা মনোকট ফ্যামিলি, এবং লিলিয়েসি ফ্যামিলিকে অনেক সময় অনিয়ন ফ্যামিলি বলা হয়। অনিয়ন ফ্যামিলি মানে এর আন্ডারে পেঁয়াজ পড়ে, এবং এরা মনোকট মানে একবীজপত্রী হয়, মনোকটের যা বৈশিষ্ট্য সব হয়। মনোকটের ক্ষেত্রে তোমরা হয়তো জানো যে মনোকটের ক্ষেত্রে বা অনিয়ন ফ্যামিলির ক্ষেত্রে যে এদের কি হয়, ট্রাইমেরাস কন্ডিশন দেখা যায়। এদের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য হচ্ছে ট্রাইমেরাস কন্ডিশন, ট্রাইমেরাস টেট্রামেরাস, পেন্টামেরাস, সেরকম এদের ক্ষেত্রে ট্রাইমেরাস কন্ডিশন দেখা যায়। মানে কি হয়, এদের ফ্যামিলিতে যদি আমরা দেখি তাহলে কিছু এদের ফ্লোরাল যে অ্যাপেন্ডেজেসগুলো আছে, যেমন বলতে পারি যে সেফাল, পেটাল, গাইনোসিয়াম, এন্ডোসিয়াম, এগুলোর তিনটে থাকবে অথবা তিনের গুণিতক, হয়তো তিনটে থাকতে পারে, হয়তো ধরো এদের যে অ্যান্ডোসিয়াম তিনটে আছে, অথবা হয়তো তিনের গুণিতক আছে 6টা, 3+3, বা গাইনোসিয়াম তিনটে আছে, বা এদের পেরিয়ান্থ বা পুষ্পপুট আছে তিনটে। তো এখানে এদের একটা ক্লু কি, যে মনোকট ফ্যামিলিতে কি হয় বা লিলিয়েসি ফ্যামিলিতে যে ক্লুটা হচ্ছে সেটা হচ্ছে এদের 3 বা 3-এর গুণিতক থাকবে। কি থাকবে? ফ্লোরাল হোল্ড যেগুলো আছে, পুষ্পস্তবক, সেগুলো 3 বা 3-এর গুণিতক হিসেবে থাকে। তাহলে এবার আমরা খুঁজে দেখব যে কোথায় 3 বা 3-এর গুণিতক আছে। এভাবে একটা সহজভাবে তোমরা বের করতে পারো। দেখো এখানে 5, 5, 5, তাহলে এরা তো এদের যেহেতু এর লিলিয়েসি ফ্যামিলি, এটা এদের ক্ষেত্রে কিন্তু পেন্টামেরাস কন্ডিশন দেখা যায় না, সো এই অপশানটা হবে না। পরে দেখো বি নম্বর অপশান 1, 2, 2, 9+1 জি, এটা তো হবেই না, কারণ এটা দেখেই বুঝতে পারছি আমরা এটা লেগুমিনেসি ফ্যামিলি বা ফ্যাবেসি ফ্যামিলির আন্ডারে পড়ছে, কারণ এখানে 9+1 কন্ডিশন, বা এখানে গাইনোসিয়ামের ক্ষেত্রে একটা থাকে, এটা কি, এটা দ্বিগুচ্ছি কন্ডিশন, তো এটা হবে না এখানে। তারপর দেখতে পাচ্ছি 5, 5, 5, 2, এটাও তো হবে না, কারণ এখানে পেন্টামেরাস কন্ডিশন দেখা যায় না। পরেরটা একটু দেখো ভালোভাবে, পরেরটা দেখো এটা, যে ব্র্যাক্ট আছে, বিআর মানে ব্র্যাক্ট আছে, তারপর এটা হচ্ছে কি হয়, এটা অ্যাক্টিনোমরফিক হচ্ছে, তারপরে এখানে পেরিয়ান্থ আছে, পেরিয়ান্থ যেটা আছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, পেরিয়ান্থ আছে 3+3, মানে ওদের কি থাকে, তিনটে প্লাস তিনটে এভাবে আছে পেরিয়ান্থ মানে পুষ্পপুট, সেপাল বা পেটাল একসাথে হয়ে যায় যে তৈরি করে পেরিয়ান্থ পি। তারপর অ্যান্ড্রোসিয়াম দেখো ওদের মানে পুংকেশর চক্র দেখো তিনটে আছে, ওদের পুংকেশর চক্র যদি আমরা দেখি তাহলে এখানেও 3+3 আছে। তারপরে দেখো ওদের গাইনোসিয়াম তিনটে আছে, তার মানে এই যে তিনটে কন্ডিশন, ট্রাইমেরাস কন্ডিশন, সেটা ফ্যামিলি লিলিয়েসির একটা ইম্পর্টেন্ট ফিচার, ওই জন্য এখানে কারেক্ট অপশন হবে অপশন ডি। গুড় ও চিনি উৎপাদনে ব্যবহৃত হয়
এমন একটি পয়েসি গোত্রের উদ্ভিদ। তাহলে পয়েসি ফ্যামিলিটাও কিন্তু একটা ফ্যামিলি, যেটাও একটা মনোকট ফ্যামিলি। তাহলে পয়েসি বা গ্র্যামিনি বলা হয় ফ্যামিলিটাকে, এটা একটা মনোকট, এটা একটা মনোকট ফ্যামিলি। আচ্ছা, এই মনোকট ফ্যামিলিটাকে কি বলা হয় বললাম, যে ফ্যামিলিটাকে অনেক সময় গ্র্যামিনি ফ্যামিলিও বলা হয়। তো এখানে আমরা খুঁজে নেব যে এমন একটা উদাহরণ আমরা খুঁজবো যেখানে আমরা দেখতে পাবো সেখান থেকে গুড় এবং চিনি পাওয়া যায়। আচ্ছা, গুড় এবং চিনি পাওয়া যায় বললে আমরা সবাই জানি কি আখ থেকে পাওয়া যায়। তাহলে এখানে আখের বিজ্ঞানসম্মত নামটা তোমাদের জানতে হবে। সোলানাম টিউবারোসাম, এটা তো হবে না। সোলানেসি ফ্যামিলির উদাহরণ, এটা হবে না। অ্যালিয়াম সেপা, এটাও একটা মনোকট ফ্যামিলি, বাট এটা হবে না। লিলিয়েসি ফ্যামিলির উদাহরণ। ট্রিট্রিকাম অ্যাস্টিভাম, এটাও হবে না। এখানে এটা হবে, মানে গমের কথা বলছে ওখানে। এখানে দেখো স্যাকারাম অফিসিনালাম, স্যাকারাম অফিসিনালাম যেটা আছে এটা হবে কারেক্ট অ্যান্সার, কারণ এটা কার বিজ্ঞানসম্মত নাম, এটা হচ্ছে সুগার কেন বা কি বলা হয় আখ, সুগার কেন বা আখ, গান্না, সুগার কেন বা আখ। তাহলে আখ থেকে পাওয়া যায় গুড় এবং চিনি, এবং আখের বিজ্ঞানসম্মত নাম স্যাকারাম অফিসিনারাম, এটা হলো আখের বিজ্ঞানসম্মত নাম। ইক্কু, ইক্কু যেটাকে বলা হয়। তারপরে 13 নম্বর কোশ্চেনটা দেখব। কচু পাতার কাণ্ডে খনিজ লবণ যে কেলাস থাকে খনিজ লবণের, সেটাকে কি বলা হয়? দেখো, কচু গাছের কাণ্ডে বা কচু গাছের পাতায় বা কচু ফলে এগুলো থাকে, সেটাকে একটা কেলাস থাকে যেটাকে র্যাফাইড বলা হয়। র্যাফাইড, এটা হচ্ছে র্যাফাইড বলা হয়, র্যাফাইড। এবং র্যাফাইডটা কেমন হয় বলো তো? র্যাফাইডটা কি নির্মিত হয়? ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল, ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল, ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল, যেটাকে র্যাফাইড বলা হয়। যেটা কেমন হয়? যেটা অনেকটা ছুঁচের মতো হয়, ছুঁচ যেমন হয় সেরকম ছুঁচের মতো এরকম একটা ক্রিস্টাল থাকছে। তার জন্য কি হয়, আমরা যখন কচু বা ওল যখন খাই, নর্মালি ওলে আমরা বেশি বুঝতে পারি যে আমাদের গলাটা চুলকায়, কারণ ছুঁচের মতো অংশগুলো কি হয় যে আমাদের গলায় গিয়ে এগুলো লাগে এবং আমাদের একটু ব্যথা হয়, গলাটা একটু চুলকায়, একটা ইরিটেশন সৃষ্টি হয়। তাহলে কচু পাতার কাণ্ডে খনিজ লবণে যে কেলাস পাওয়া যায় সেটাকে র্যাফাইড বলা হচ্ছে। কারেক্ট অপশন র্যাফাইড। সিস্টোলিথ হয় না, সিস্টোলিথ বট গাছের ক্ষেত্রে পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বনেটের কেলাস ওটা। ট্যানিন, এটাও হবে না। ট্যানিন একটা উদ্ভিদের রেচন বস্তু, এটাও এখানে হবে না। কিউটিনও এখানে হচ্ছে না। তাহলে এখানে কারেক্ট অপশন হলো অপশন এ, র্যাফাইড। তারপরে 14 নম্বর কোশ্চেনটা দেখব। এন্ডার্ক এবং এক্সার্ক শব্দগুলো সাধারণত ব্যবহার হয় উদ্ভিদের প্রাথমিক জাইলেমের অবস্থান বোঝাতে। ঠিক আছে, এটা উদ্ভিদের এন্ডার্ক এক্সার্ক কন্ডিশন যেটা হয় সেটা ঠিকই বলেছে এখানে, যে উদ্ভিদের প্রাথমিক জাইলেমের অবস্থান বোঝাতে। তাহলে এন্ডার্ক কন্ডিশন কার দেখা যায়, এক্সার্ক কার দেখা যায়? এন্ডার্ক সাধারণত উদ্ভিদের কাণ্ডে দেখা যায়। অ্যাকচুয়ালি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এন্ডার্ক কন্ডিশন দেখা যায়। তাহলে একবার দেখে নেব, যদি আমরা একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড যদি দেখি, ধরো এটা একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ, আর একটা ধরো দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ, তাহলে এটা হলো স্টেম, কাণ্ড, স্টেম অফ ডাইকট। আর এটা হচ্ছে রুট, এটা রুটের একটা প্রস্থচ্ছেদ। তাহলে যদি আমরা কাণ্ডের ভেতরে অংশগুলো দেখি, মানে অ্যাকচুয়ালি স্টিলির অংশগুলো দেখি, তাহলে কাণ্ডের ক্ষেত্রে যেটা দেখব যে মেটাজাইলেমগুলো বাইরের দিকে থাকে, প্রোটোজাইলেমগুলো কেন্দ্রের দিকে থাকে। ধরো এটা আঁকছে, এটা মেটাজাইলেম আর প্রোটোজাইলেম। তাহলে যেটা হয় যে এটা হচ্ছে মেটাজাইলেম। মেটাজাইলেম কোথায় থাকবে? এটা বাইরের দিকে, আউটসাইড। আর একদম ভেতরে যার সাইজটা ছোট, এটাকে বলা হয় প্রোটোজাইলেম, এবং যেটা ইনার সাইডে থাকে, ইনার সাইডে ভেতরের দিকে, আউটার সাইড, ইনার সাইড। তাহলে এই যে গঠনটা দেখা যায় এটাকে বলা হয় এন্ডার্ক, এন্ডার্চ বলা হয় এটাকে, এন্ডার্চ। তাহলে এন্ডার্চ দেখা যায় স্টেম অফ ডাইকট। রুটের ক্ষেত্রে ঠিক অপোজিট কন্ডিশন দেখা যায়। রুটের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে যেটা হয় যে মেটাজাইলেমটা কেন্দ্রের দিকে থাকছে, মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম থাকে পরিধির দিকে। মেটাজাইলেমগুলো বড় হয়, মেটাজাইলেমগুলো সাইজে বড় হয়, তাহলে কি হয়? কেন্দ্রের দিকে থাকছে মেটাজাইলেম, তাহলে মেটাজাইলেম থাকে সেন্টারে,
সেন্টার বা ইনসাইড ভেতরের দিকে, আর প্রোটোজাইলেম কি থাকে আউটসাইড বাইরের দিকে পেরিফেরি। আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে জাইলেমের বিন্যাসটা যেটা হয় কাণ্ড বা মূলে জাইলেমের যে বিন্যাসটা হচ্ছে সেটা কেমন হতে পারে, প্রোটোজাইলেম মেটাজাইলেমটা কেন্দ্রের দিকে থাকতে পারে অথবা থাকতে পারে ওটা বাইরের দিকে। তো এই অ্যারেঞ্জমেন্টের উপর বেস করে ভাগ করা হচ্ছে, যেখানে এন্ডার কন্ডিশন দেখা যায় স্টেম অফ ডাইকট দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, আর কি হয় এক্সার্ক এখানে মূলের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটাকে এক্সার্ক কন্ডিশন বলা হয়। এক্সার্ক কন্ডিশনে যেটা হয় সেটা হচ্ছে যে প্রোটোজাইলেমটা কি হয় বাইরের দিকে, মেটাজাইলেম ভেতরের দিকে থাকে, তাহলে এটা হয়। তাহলে এখানে এন্ডার যে শব্দগুলি সাধারণত ব্যবহৃত হয় উদ্ভিদের প্রাথমিক জাইলেমের অবস্থান বোঝাতে, একদমই ঠিক। প্রাইমারি জাইলেমটা কোন দিকে আছে, তাহলে এন্ডার কন্ডিশনে প্রাইমারি জাইলেমটা কোথায় থাকে, ইনার সাইডে থাকে। এক্সার্কে কি হয়, প্রাইমারি জাইলেমটা আউটার সাইডে থাকে। তাহলে এটাই তো ঠিকই তো বলেছে এটা। এবার দেখো এটাই বলেছে, মূলে প্রাথমিক জাইলেমের বিভেদন কেন্দ্রাভিমুখী হয়ে থাকে। মানে বলছে মূলের ক্ষেত্রে যে প্রাইমারি জাইলেমটা হয় সেটার বিভেদনটা কেন্দ্রাভিমুখী হয়ে থাকে। এটা বিবৃতি বলেছে, এটা 2 নম্বর বিবৃতিতে এটা বলা হয়েছে। তাহলে এটা কি সঠিক? বিবৃতি 2, হ্যাঁ এটা একদমই সঠিক। মূলে যে প্রাথমিক জাইলেমের বিভেদনটা ডিফারেন্সিয়েশনটা সেটা কেন্দ্রাভিমুখী হয়ে থাকছে। এটা যে এখানে কি হয় বাইরে থাকছে প্রোটোজাইলেম, ভেতরে মেটাজাইলেম, তাহলে ভেতর দিক দিয়ে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে, মানে এটা প্রথমে তৈরি হয়েছে তারপর এটা বাইরের দিকে তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে ঠিকই বলেছে, কেন্দ্রাভিমুখী হয়ে থাকে এবং এটাকে এক্সার্ক বলা হচ্ছে। তাহলে এটা সঠিক। এখানে বিবৃতি দুটোই সঠিক, এরটা এখানে হবে কারেক্ট অপশান, 14 এখানে এরটা হচ্ছে কারেক্ট অপশান। তারপর 15টা দেখব। ক্যালিপ্টোজেন উদ্ভিদের ড্যাশ অংশ গঠন করে। তাহলে ক্যালিপ্টোজেনটা উদ্ভিদে কি গঠন করে, মূলরোম, কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, মূলত্র। এখানে সঠিক যেটা হবে সেটা হচ্ছে মূলের অগ্রভাগ তৈরি করে ক্যালিপ্টোজেন। মানে এখানে আমরা একটা ছবি দেখে নেব, এখানে একটা ছবি যদি দেখা যায় বা একটা ছবি আমরা এঁকে নেবো এখানে, অ্যাকচুয়ালি ক্যালিপ্টোজেনটা কী জিনিস। এক সেকেন্ড ওয়েট করো। মূলের অগ্রভাগে যদি আমরা দেখি, মূলের অগ্রভাগটা, এটা মূল যদি হয়, মূলের অগ্রভাগে একটা জায়গাতে কি থাকে, রুট ক্যাপ থাকে। মূলের অগ্রভাগে থাকে রুট ক্যাপ, ঠিক রুট ক্যাপের উপরে একটা লেয়ার থাকছে সেলের, এটাকে বলা হয় ক্যালিপ্টোজেন। যেটা মূলের অগ্রভাগে থাকে এটা বলা যেতে পারে, ঠিক রুট ক্যাপের পরে পরে থাকে ক্যালিপ্টোজেন, যেটা অ্যাকচুয়ালি রুট ক্যাপটা তৈরিতে সাহায্য করে। ক্যালিপ্টোজেনটাই কিন্তু রুট ক্যাপটা তৈরি করতে সাহায্য করে, তাহলে এটা মনে রাখবে। এবং এই ক্যালিপ্টোজেনটা কি করে, এরা র্যাপিডলি ডিভাইড করে এবং এখানে একটা অংশ থাকে কুইসেন সেন্টার বলে একটা অংশ এখানে থাকছে। তাহলে এখানে যে অপশানটা সঠিক হবে সেটা হচ্ছে মূলের অগ্রভাগ, এটা হচ্ছে সঠিক অপশান। তারপর 16 নম্বরটা দেখব। দেখো 16 নম্বর বলেছে এখানে কিছু কোষের কথা বলা হয়েছে, একটা কোষের কথা বলা হয়েছে কোষগুলো লম্বাটে, লিগনিনযুক্ত, প্রান্তদ্বয় ছুচলো। এই বৈশিষ্ট্য হলো, মানে যেটা বলেছে কোষগুলো লম্বাটে হয় এবং এরকম কথা বলছে, কোষগুলো লম্বাটে হচ্ছে, প্রান্তদ্বয় ছুচালো হচ্ছে এবং লিগনিন যুক্ত হয়। তাহলে এটাই কোন কোষের কথা বলা হচ্ছে? তাহলে এখানে যে কোষের কথা বলা হচ্ছে সেটা কোন কোষের কথা বলা হচ্ছে? এটা কোলেনকাইমা, স্ক্লেরাইড কোষ, স্ক্লেরেনকাইমা কলা, প্যারেনকাইমা কলা। তাহলে এখানে অপশান হবে স্ক্লেরেনকাইমা কলা। তাহলে এই যে কলাটা এটাকে বলা হয় স্ক্লেরেনকাইমা কলা। তাহলে এটা হচ্ছে এটার কথা বলছে। তাহলে স্ক্লেরেনকাইমা কি আমরা জানি যে এটা স্ক্লেরেনকাইমা কেমন হয়, ডেড হয়, মৃত হয়। এটা সরল স্থায়ী কলা যেটা মৃত হয় এবং যেটা লিগনিন যুক্ত হয়। এখানে লিগনিন থাকে, লিগনিন থাকার জন্য কি হয়, এদের প্রোটোপ্লাজম অ্যাবসেন্ট। এদের যেহেতু এরা মৃত হয়, প্রোটোপ্লাজম অ্যাবসেন্ট থাকে এদের, এটা মনে রাখতে হবে। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে সি, স্ক্লেরেনকাইমা কলা। তারপরে 17 নম্বর কোশ্চেনটা একটু দেখে নেব। ভুল জোড়াটি নির্বাচন করো। মানে এখানে কিছু ম্যাচ দিয়েছে যেগুলোর মধ্যে কিছু ভুল আছে, মানে একটা ভুল হবে এখানে, বাকি সবগুলো সঠিক হবে। নিউরন এটি স্নায়ুকোষ যা উদ্দীপনা পরিবহন করে, একদম ঠিক। নিউরনের কাজই হলো উদ্দীপনা পরিবহন করা, উদ্দীপনা
গ্রহণ করা, উদ্দীপনা প্রেরণ করা, এটা তাহলে সঠিক। অ্যাডিপোজ কোষ, অ্যাডিপোজ কোষ সাইটোপ্লাজমে পশম ফ্যাট সঞ্চয় করে, একদমই ঠিক বলেছে। যে আমাদের যদি কলা দেখি আমরা, তাহলে এখানে অ্যারিওলার কলা, অ্যাডিপোজ টিস্যু, তাহলে এখানে অ্যাডিপোজ সেল বলে একটা গুরুত্বপূর্ণ সেল থাকছে, যার কাজই হচ্ছে নিউট্রাল ফ্যাট স্টোর করে, পশম ফ্যাট বা ট্রাইগ্লিসারাইড স্টোর করছে, তাহলে এটাও একদম সঠিক। মাস্ট কোষ অ্যান্টিবডি তৈরি করে, মাস্ট কোষ যদিও অনাক্রমতন্ত্রের একটা কোষ, কিন্তু মাস্ট কোষ অ্যান্টিবডি তৈরি করে না। মাস্ট কোষ কী করে তাহলে? মাস্ট কোষ যেটা করে সেটা হচ্ছে হেপারিন, কোশ্চেন তোমাদের দিতেই পারে, মাস্ট কোষ কী করে? হেপারিন অ্যান্ড হিস্টামিন, মাস্ট কোষ কী করে? হেপারিন এবং হিস্টামিন সিনথেসিস করে, তাহলে এটা মনে রাখবে, কোশ্চেন দিয়ে দিতে পারে। মাস্ট কোষের কাজ হলো হেপারিন এবং হিস্টামিন। হেপারিন কি? হেপারিন একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, হিস্টামিন বিভিন্ন রিয়াকশানে তৈরি হয়, অ্যালার্জিক রিয়াকশানে হিস্টামিন তৈরি হয়, তাহলে এখানে ভুল জোড়া হলো, মাস্ট কোষ অ্যান্টিবডি তৈরি করে না। তাহলে অ্যান্টিবডি কে তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে লিম্ফোসাইট কোষ, অ্যাকচুয়ালি অ্যান্টিবডি তৈরি করে বি লিম্ফোসাইট, তাহলে অ্যান্টিবডি তৈরি করে কে? এটা অ্যান্টিবডি ফর্মড বাই বি লিম্ফোসাইট। যে বি লিম্ফোসাইটের যদি আরও স্পেসিফিকলি বলা হয় তাহলে প্লাজমা সেল, এটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। তারপরে অপশনটা একবার দেখে নেব, তাহলে এখানে সঠিক উত্তর অপশন সি। তারপর ডিএটা একবার দেখে নেব, ম্যাক্রোফাজ সংক্রমণের বিরুদ্ধে দেহকে প্রতিরক্ষা প্রদান করে, ঠিক আছে। এটা ম্যাক্রোফাজ যেটা করে, ম্যাক্রোফাজ সম্পর্কে যদি কিছু বলা হয় তাহলে ম্যাক্রোফাজ এমন একটা কোষ যেটা হচ্ছে অ্যামিবার মতো মুভমেন্ট দেখা যায়, ম্যাক্রোফাজ কোষে অ্যামিবার মতো মুভমেন্ট দেখা যায়, এবং অ্যামিবার কোষে কোনো যদি ব্যাকটেরিয়া প্রবেশ করে সেগুলোকে এরা ধ্বংস করতে সাহায্য করে, কারণ ম্যাক্রোফাজের মধ্যে কি থাকে? একটা ধর্ম যেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ম্যাক্রোফাজ রোগ জীবাণু ধ্বংস করছে। তাহলে এখানে সবগুলোই সঠিক হচ্ছে, শুধুমাত্র একটাই ভুল, সেটা হলো মাস্ট কোষ অ্যান্টিবডি তৈরি করে, সেটা হবে না। মাস্ট কোষ কী করে? হেপারিন এবং হিস্টামিন ক্ষরণ করে, অ্যান্টিবডি কে তৈরি করে? বি লিম্ফোসাইট বা প্লাজমা কোষ। চলো তারপরে কোশ্চেনটা দেখব, 18 নম্বর কোশ্চেনটা দেখব। 18 নম্বর কোশ্চেনটা যদি দেখি, যে সিলিয়েটের আবরণী কলা কোনো বস্তু বা মিউকাসকে নির্দিষ্ট দিকে সরিয়ে নিতে সাহায্য করে, এই যোগকলা দেখা যায় কোথায়? সিলিয়েটেড এপিথিলিয়াম, যদি আমরা সিলিয়েটেড এপিথিলিয়াম দেখি তাহলে মোটামুটি এটা কেমন হয়? মোটামুটি এটা এরকম হয়। ধরো এটা আবরণী কলা, একটু বড় করে দেখে নেবো, এটা আবরণী কলা। এই আবরণী কলার কোষ এগুলো পরপর এভাবে আছে, আমরা কি জানি? আবরণী কলার কোষগুলো পরপর এভাবে থাকছে, অন্তঃকোষীয় স্থান খুবই কম পরিমাণে থাকে না বললেই চলে। এবং এই সিলিয়েটেড আবরণী কলার বৈশিষ্ট্য হচ্ছে সিলিয়া থাকবে, এগুলো হচ্ছে সিলিয়া থাকছে, তাহলে এই কোষগুলোতে সিলিয়া আছে। তাহলে সাধারণত সিলিয়েটেড এপিথেলিয়াম কোথায় দেখা যায়? আমাদের ফুসফুস বা আমাদের যে ট্রাকিয়া আছে, শ্বাসনালী, সেখানে দেখা যায়, কারণ দেখো বাইরে থেকে ধূলিকণা আসে, ধূলিকণাগুলোকে বিতাড়িত করতে সাহায্য করে সিলিয়েটেড এপিথেলিয়াম। এবং মহিলাদের ক্ষেত্রে ওদের যে জননাঙ্গ আছে, ফ্যালোপিয়ান নালী বা ডিম্বনালীতেও থাকতে পারে, কারণ ডিম্বাণুর পরিবহনে সাহায্য করে। তাহলে মহিলাদের ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে ওদের যে ডিম্বনালী আছে, মহিলাদের ক্ষেত্রে যে ডিম্বনালী আছে, ধরো এটা ডিম্বনালী, এই ডিম্বনালীতেও কী হয়? সিলিয়েটেড এপিথেলিয়াম দেখা যায়। ডিম্বনালীর অপর নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এরকম সিলিয়েটেড এপিথেলিয়াম দেখা যায়, কারণ ডিম্বনালী কী করে? ডিম্বাণুর পরিবহনে সাহায্য করে। তাহলে দু জায়গায় দেখা যায়, আমাদের ফুসফুসের ভেতরে ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস, এবং মহিলাদের ক্ষেত্রে ডিম্বনালী, তাহলে এটা হচ্ছে ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান নালীও বলা হয়, বা এটাকে ওভিডাক্টও বলা হয়, ওভিডাক্ট, বা এটাকে ফ্যালোপিয়ান টিউব, বা এটাকে বলা হয় ডিম্বনালী। আর এটা হচ্ছে আমাদের ফুসফুসের ট্রাকিয়া হতে পারে, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল সেটা হতে পারে। তাহলে এই দুটো জায়গায় সিলিয়েটেড এপিথেলিয়াম দেখা যায়। এবার আমরা অপশানগুলো খুঁজে নেব যেটাই দেখা যায় এটা। তাহলে দেখো প্রথম অপশান পিত্তনালী ও ব্রঙ্কিওলসের মধ্যে পিত্তনালী হবে না, অপশান ভুল। ফ্যালোপিয়ান নালী হবে কিন্তু অগ্নাশয় নালী হবে না, লালা গ্রন্থি হবে না, ইউস্টিচিয়ান নালী হবে না, ফ্যালোপিয়ান নালী ও ব্রঙ্কিওলসের মধ্যে এটা হবে সঠিক। তাহলে এটাকে কি বলা হয়? ফ্যালোপিয়ান টিউব বললাম। ফ্যালোপিয়ান টিউব মানে হলো ডিম্বনালী, এর মধ্যে হচ্ছে যারা ডিম্বাণু পরিবহনে সাহায্য করে। আর একটা দেখলাম যেটা ব্রঙ্কিওলসটা কোথায় থাকে? ফুসফুসের ভেতরে থাকে। সঠিক অপশান হলো অপশান ডি। 19 নম্বর কোশ্চেনটা দেখে নেব। 19 নম্বর কোশ্চেনটা একটু লক্ষ্য করো, যে ব্যাঙের রেচনের সঙ্গে সম্পর্কিত কোনটি সঠিক?
তার মানে একটা যদি পূর্ণাঙ্গ ব্যাঙ দেখি তাদের প্রধান রেচন বস্তুটা কি এখানে এটাই বলেছে। এবং এখানে অপশানগুলো যদি দেখি, অ্যামোনোটেলিক। অ্যামোনোটেলিক মানে হচ্ছে যারা রেচন বস্তু হিসেবে কি নির্গত করে, অ্যামোনিয়া। যারা রেচন বস্তু হিসেবে প্রধান রেচন বস্তু হিসেবে অ্যামোনিয়া নির্গত করে। তাহলে ব্যাঙের ক্ষেত্রে কিন্তু অ্যামোনিয়া নির্গত হয় না। হ্যাঁ, তবে ব্যাঙাচির ক্ষেত্রে হয়। ব্যাঙাচি বা ট্যাডপোলের ক্ষেত্রে যখন একটা ব্যাঙাচি জলে থাকে তখন ওদের অ্যামোনিয়া প্রধান রেচন বস্তু। ইউরিকোটেলিক। ইউরিকোটেলিক মানে হচ্ছে যখন কোনো প্রাণীর প্রধান রেচন বস্তু ইউরিক অ্যাসিড, যেমন ধরো পাখির ক্ষেত্রে হয় ইউরিক অ্যাসিড বা উটের ক্ষেত্রে হয়, তো এটাও এখানে হবে না, দুটোই হবে না। ইউরিওটেলিক, এটা হচ্ছে কারেক্ট। তার মানে যখন রেচন বস্তু প্রধান রেচন বস্তু হয় ইউরিয়া, ইউরিয়া যখন প্রধান রেচন বস্তু হয় তখন সেটাকে বলা হয় ইউরিওটেলিক। ব্যাঙের ক্ষেত্রেও কিন্তু কি হয়, রেচন বস্তু হয় ইউরিয়া, ওই জন্য ব্যাঙকে ইউরিওটেলিক বলা হয়। আচ্ছা, মানুষের ক্ষেত্রে কেমন হয়? মানুষের ক্ষেত্রেও ইউরিওটেলিক হয়। এখানে কারেক্ট অপশন হবে অপশন সি, ইউরিওটেলিক, ব্যাঙের রেচনের সম্পর্কিত সঠিক তথ্য। বিডার্সের নালী দেখা যায়, বিডার্স ক্যানেল দেখা যায়, এটা হবে ব্যাঙের শুক্রাশয়ে, এটা কারেক্ট অপশন হবে ব্যাঙের শুক্রাশয়। আর ব্যাঙের বৃক্কা হবে না, স্তন্যপায়ীর বৃক্কা হবে না, স্তন্যপায়ীর ডিম্বাশয় হবে না, ব্যাঙের শুক্রাশয়ে এটা হবে, এটা কারেক্ট অপশন হবে। তাহলে ব্যাঙের শুক্রাশয় যদি আমরা দেখি, ধরো এখানে ব্যাঙের যদি একটা শুক্রাশয় দেখি, এটা ব্যাঙের কিডনি, ব্যাঙের কিডনি এভাবে দুই দিকে কিডনি আছে, তো একটা দিক আমরা একে দেখব যে ব্যাঙের শুক্রাশয়টা কি হয়, কিডনির সাথে যুক্ত থাকছে, একটা পর্দা দ্বারা যুক্ত থাকে, মেসোরকিয়া বলা হয়। তো কিডনির সাথে যুক্ত থাকে এবং এখান থেকে কিছু নালী এভাবে নির্গত হয়, যেটাকে ভাসা এফারেন্সিয়া বলা হয়, এবং সেই নালীগুলো একসাথে জুড়ে একটা নালী তৈরি করে, এরকম একটা নালী তৈরি করবে যেটা বাইরের দিকে নির্গত হয়। তাহলে এটা হচ্ছে ব্যাঙের টেস্টিস, টেস্টিস বা শুক্রাশয়। আর এটা হচ্ছে ভাসা ডিফারেন্সিয়া বলে নালী, অনেকগুলো হয় সংখ্যায়, প্রায় প্রায় অ্যাপ্রক্সিমেটলি 10টা হতে পারে, 10টা হতে পারে। এটাকে বলা হয় ভাসা এফারেন্সিয়া, যেটা প্রায় 6টা থেকে 10টা হতে পারে। তারপরে নালীগুলো যেখানে যুক্ত হচ্ছে, এই যে অংশটা, এই নালীটা, এটাকে বলা হচ্ছে বিডার্স ক্যানেল বলা হয়, বিডার্স ক্যানেল বলা হচ্ছে, যেটা হচ্ছে ব্যাঙের শুক্রাশয়ে থাকছে। তাহলে বিডার্স ক্যানেল ব্যাঙের শুক্রাশয়ে থাকে একটা নালী, এটা যার মাধ্যমে শুক্রাণু পরিবহন হয়। কারেক্ট অপশন অপশন ডি। 21টা দেখে নেব, 21টা একটু লক্ষ্য করো। প্রদত্ত কোন কোষীয় অঙ্গাণু, মানে প্রদত্ত অনেকগুলো কোষীয় অঙ্গাণু এখানে দেওয়া আছে, যার মধ্যে কোনটা প্রোক্যারিওটিক কোষে দেখা যায়, প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষে কোনটা দেখা যায় এটা দেখতে হবে। তাহলে দেখে নেব প্রোক্যারিওটিক কোষ। তাহলে সাধারণত প্রোক্যারিওটিক কোষে কি আমরা জানি, পর্দাঘেরা কোষীয় অঙ্গাণু ওদের ক্ষেত্রে থাকে না। প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে পর্দাঘেরা কোষীয় অঙ্গাণু ওদের ক্ষেত্রে থাকে না। তাহলে ওদের ক্ষেত্রে কিছু কোষীয় অঙ্গাণু আছে যেগুলোতে কি হয় যে মানে কিছু কোষীয় অঙ্গাণু বলতে একটাই কোষীয় অঙ্গাণু আছে যেটা পর্দাবিহীন, সেটা হচ্ছে রাইবোজোম। কিন্তু প্রোক্যারিওটিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না, গলগি বডি থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, সেন্ট্রোজোম থাকে না, এগুলো ইউক্যারিওটিকের বৈশিষ্ট্য। তাহলে এখানে কোনটা প্রোক্যারিওটিকে দেখা যায়, রাইবোজোম। তাহলে কারেক্ট অপশন হবে কোনটা, এক। তাহলে একটাই এখানে আছে অঙ্গাণু যেটা প্রোক্যারিওটিকে দেখা যায়, এবং আমরা প্রত্যেকেই জানি প্রোক্যারিওটিকের রাইবোজোম কেমন হয়, 70s। মেসোজোমের কাজ হলো, মেসোজোম যেটা আমরা জানি যে মেসোজোম সাধারণত একটা, যদি আমরা ব্যাকটেরিয়া দেখি, ধরো যদি এটা একটা ব্যাকটেরিয়া হয়, তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে ওদের কোষ পর্দাটা ভেতর দিকে ভাঁজ হয়ে একটা গঠন তৈরি করে, ভাঁজ হয়ে যে গঠন তৈরি করে এটাকে বলা হয় মেসোজোম, মেসোজোম বলা হয়। তাহলে এটা হলো মেসোজোম, মেসোজোম। এবার কি হয়, এই মেসোজোমের কাজ কি? তাহলে ব্যাকটেরিয়ার যে মেসোজোম আছে এর কাজ অনেকগুলো কাজে আছে, যেমন ধরো মেসোজোমে, ওদের মেসোজোমে কি থাকে, শ্বসন করার যে এনজাইমগুলো আছে, যে শ্বসন করার জন্য যে এনজাইম তারা থাকে, ওই জন্য এখানে কি হয়, রেসপিরেশন। রেসপিরেশন মানে কি, ওদের শক্তি তৈরি হয়, ওদের এটিপি তৈরি হয়, ওদের শক্তি কিন্তু তৈরি হয়। দেখো যদি একটা কোশ্চেন আসে এরকম যে আমাদের মাইটোকন্ড্রিয়ার মতো কোন একটা, মানে আমাদের মাইটোকন্ড্রিয়ার মতোই একটা অংশ থাকে যেটা কার্যগতভাবে একই হয় এবং যেটা ব্যাকটেরিয়ায় থাকে, তাহলে কি হবে, মেসোজোম হবে। মানে আমাদের মাইটোকন্ড্রিয়া যেমন কাজ, মেসোজোমেরও সেম কাজ। তার মানে আমাদের মাইটোকন্ড্রিয়া এবং ব্যাকটেরিয়ার মেসোজোম, এদেরকে আমরা কি বলতে পারি, সমবৃত্তীয় অঙ্গ বলতে পারি, অ্যানালোগাস। কারণ দেখো দুজনেরই কাজ একই এটিপি তৈরি করা।
তাহলে এটা হচ্ছে মেসোজোমের কাজ এটিপি তৈরি করা। দেখো ব্যাকটেরিয়ার যখন কোষ বিভাজন হয়, যখন নর্মালি দ্বিবিভাজন হয় ব্যাকটেরিয়ার, তখন এই যে মেসোজোমগুলো আছে না, মেসোজোমগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোষপ্রাচীর তৈরি করতে সাহায্য করে। তাহলে সেল ওয়াল ফর্মেশনে সাহায্য করে, মানে যখন ডিস্ট্রিবিউশন অফ ডটার সেল, দুটো কোষ যখন আলাদা হবে কোষ বিভাজনে, তখন এই মেসোজোমগুলোই কিন্তু সাহায্য করে, মানে এরা কোষ বিভাজনে সাহায্য করে এবং এরা কোষপ্রাচীর তৈরিতে সাহায্য করছে। তাহলে অপশানগুলো এবার দেখে নেব। কোষপ্রাচীর তৈরিতে সাহায্য করে, ঠিক আছে, এটা সঠিক, একদমই সঠিক এটা অপশান। শ্বসনে সাহায্য করে, রেসপিরেশন যেটা বললাম, রেসপিরেশন মানে শ্বসন, এটাও সঠিক। এ বি উভয়ই সঠিক, তাহলে এখানে অপশান হবে সি। তারপর দেখবো 23 নম্বর কোশ্চেনটা, একটু দেখে নাও। কোষতত্ত্ব প্রদত্ত কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় না? সেল থিওরি, যেটা আমাদের বিজ্ঞানী, 3টে বিজ্ঞানী দিয়েছিল, সোয়ান দিয়েছিল, ভার্কাও দিয়েছিল, স্লেডেন দিয়েছিল কোষতত্ত্ব। তাহলে এই মানে কোষতত্ত্বটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে না? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারণ ব্যাকটেরিয়া তো একটা কোষ, তাহলে এটা প্রযোজ্য হবে। ছত্রাকও তো একটা কোষের সমষ্টি বলতে পারি আমরা এখানে, ছত্রাক। শৈবাল বা অ্যালগি এটাও কোষ, মানে কোষ দ্বারা গঠিত হয়। তাহলে ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল সবাই যেহেতু প্রকৃত কোষ দ্বারা একটা মানে দেহটা তৈরি হয়, এই জন্য এরা কোষতত্ত্ব মানে। কিন্তু ভাইরাস কোষতত্ত্ব মানছে না, ভাইরাস কোষতত্ত্ব মানে না, কারণ ভাইরাস অ্যাকচুয়ালি প্রত্যেকটা কোষগুলো আগে যেগুলো দেখলাম সেগুলো কোষ আছে, এবং কোষের মধ্যে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু সাইটোপ্লাজম আছে, এবং এদের মধ্যে জেনেটিক মেটেরিয়াল আছে, ডিএনএ, আর জেনেটিক মেটেরিয়াল হিসেবে প্রত্যেকের ক্ষেত্রে ডিএনএ আছে, এবং এদের ক্ষেত্রে রাইবোজোম আছে প্রত্যেকের ক্ষেত্রে। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে কোনো রাইবোজোম নেই, কোনো সাইটোপ্লাজম নাই। জেনেটিক মেটেরিয়াল যদি বলা হয় ভাইরাসের ক্ষেত্রে, হতে পারে ডিএনএ, হতে পারে আরএনএ। ওই জন্য এরা, আর অনেক সময় ভাইরাস কী হয়, ভাইরাস হচ্ছে সজীব কোষের ভেতরেই ওরা প্রজনন করতে পারে, সজীব কোষের বাইরে ওরা জড়ের মতো কাজ করে। ওই জন্য ভাইরাসকে আমরা কি বলি, জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়। তো ভাইরাস কোষতত্ত্ব মানছে না, প্রয়োগ করা যায় না ভাইরাসের ক্ষেত্রে। তারপরে দেখো, তারপরে কোশ্চেনটা সেল থেকে দিয়েছে, সেল বা কোষ থেকে দিয়েছে, কোষ জীবনের একক। ক্রিস্টি কোথায় দেখা যায়? ক্রিস্টি দেখা যায় মাইটোকন্ড্রিয়াতে। তাহলে মাইটোকন্ড্রিয়াতে আমরা জানি, মাইটোকন্ড্রিয়ায় যদি দেখি, তাহলে মাইটোকন্ড্রিয়ায় যে এরকম আঙুলের মতো যে প্রবর্ধকগুলো দেখা যায়, এই আঙুলের মতো প্রবর্ধককে ক্রিস্টি বলা হয়। থাইলাকয়েড কোথায় দেখা যায়? ক্লোরোপ্লাস্টে দেখা যায়, চ্যাপ্টা থলির মতো। তাহলে ক্লোরোপ্লাস্ট যদি আমরা দেখি, যদি আমরা ক্লোরোপ্লাস্ট দেখি, তাহলে এইগুলো হচ্ছে থাইলাকয়েড, যেগুলো তৈরি করে কি, গ্রানা তৈরি করে। এগুলো হলো থাইলাকয়েড, যেটা গ্রানা তৈরি করে, যেখানে সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া সম্পন্ন হয়। তাহলে থাইলাকয়েড হলো প্লাস্টিডের চ্যাপ্টা চাকতিময় গঠন, চাকতির মতো হয়, বা বলতে পারি কয়েনের মতো হয়। অ্যামাইলোপ্লাস্ট যেটা হচ্ছে সঞ্চিত খাদ্যবস্তু, অ্যামাইলোপ্লাস্ট। আর অ্যালিউরোপ্লাস্ট, এটাও হচ্ছে সঞ্চিত খাদ্যবস্তু। তাহলে অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে শর্করা, যখন প্লাস্টিড মানে লিউকোপ্লাস্ট শর্করা খাদ্য সঞ্চয় করে, তখন সেটাকে অ্যামাইলোপ্লাস্ট বলা হয়। অ্যালিউরোপ্লাস্ট মানে হচ্ছে যখন প্রোটিন সঞ্চিত করে। আচ্ছা, অ্যালিউরোপ্লাস্টকে আমরা অনেক সময় প্রোটিনোপ্লাস্টও বলতে পারি, যখন কি হয়, প্লাস্টিড প্রোটিন সঞ্চয় করে, তখন প্রোটিনোপ্লাস্ট। তাহলে অপশনগুলো একবার দেখে নেব। এর 2, বি এর 4, এর 2, বি এর 4, মানে এখানে অপশন সিটা দেখো সঠিক হচ্ছে, সি এর 1 ঠিক আছে, আর ডি এর 3 ঠিক আছে। তাহলে এখানে কারেক্ট অপশন সি, ম্যাচিংটা সঠিক। 70S রাইবোজোমে কতগুলো প্রোটিন থাকে? এটা খুব ভালো কোশ্চেন তোমাকে দিতেই পারে, 80S কত থাকে, এরকম কোশ্চেনও দিতে পারে, তো এগুলো একটু লক্ষ্য রাখবে। তাহলে 70S রাইবোজোম দেখা যায় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। এবং আমরা কি জানি, যে রাইবোজোম যদি দেখি আমরা, রাইবোজোম এমন একটা কোষীয় অঙ্গাণু যেটা ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক উভয়ের ক্ষেত্রেই থাকে। রাইবোজোমের ক্ষেত্রে যদি দেখা হয়, তো রাইবোজোম কী দ্বারা গঠিত হয়, মানে ব্যাকটেরিয়া হোক বা সেটা হোক একটা ইউক্যারিওটিক কোষ। রাইবোজোম গঠিত হয় প্রোটিন এবং আরএনএ বলতে গেলে রাইবোজোমে থাকে রাইবোজোম আরআরএনএ দ্বারা নির্মিত হয়। কোশ্চেন দিতেই পারে তোমাদের, যে রাইবোজোমে কোন আরএনএ থাকে, আরআরএনএ, রাইবোজোমাল আরএনএ। তার মানে রাইবোজোম একটা পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, যেটা প্রোটিন এবং আরআরএনএ দ্বারা নির্মিত। তাহলে এই রাইবোজোমের যে এককগুলো আছে, সেগুলোতে কি থাকবে, প্রোটিন থাকবে, আরআরএনএ থাকবে। আর আমরা প্রত্যেকেই জানি যে 50S আরআরএনএ, 70S আরআরএনএ। তাহলে আমরা যদি এখন বলি যে ব্যাকটেরিয়ার রাইবোজোম কি দ্বারা নির্মিত হয়, আরআরএনএ দ্বারা, সেখানে 70S আরআরএনএ, যার বড় এককটা হলো কত,
50s, আর ছোটো এককটা 30s, এরকম জানি। তো সেরকমই রাইবোজোম গঠনে কি হয়, প্রোটিনও দরকার হয়, এবং প্রোটিন কতটা থাকে। তাহলে এখানে যে কারেক্ট অপশন হবে 70s রাইবোজোমে প্রোটিন থাকে 55টা, এটা তোমরা মনে রাখবে। তাহলে এখানে আমরা যদি দেখি প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, যে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 70s হয়, দেখো এখানে 70s হয়, এবং এখানে যে দুটো সাবইউনিট, একটা লার্জ সাবইউনিট, একটা স্মল, মানে বড় একক ছোট একক। বড় এককে যে আরএনএ থাকে, এগুলো কিন্তু আরএনএ, এগুলো হচ্ছে আরএনএর কথা বলছে এগুলো। 50s আরএনএ, যার 23 5s এবং 34টা প্রোটিন থাকে বড় এককে। আর ছোট এককে দেখো 21টা প্রোটিন, 34 21। তাহলে 34 এবং 21 আমরা এই দুটোকে যদি কমেন্ট করি তাহলে এখানে হবে 55। তাহলে 55টা এদের প্রোটিন থাকছে। তার মানে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে রাইবোজোমে প্রোটিন থাকছে 55টা প্রোটিন, যেখানে বড় এককে থাকে 34টা প্রোটিন, ছোট এককে থাকে 21টা প্রোটিন। তাহলে এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসতেই পারে, হয়তো এরকম একটা কোশ্চেন দিয়ে দিল যে প্রোক্যারিওটিকের যে রাইবোজোমে যে ছোট একক, সেখানে প্রোটিনের সংখ্যা কটা, দিয়ে ধরো অপশন দিয়ে দিল 21টা, 30টা, 18টা, 55টা। তাহলে এখানে কত হবে, 21 হবে অ্যান্সার। তাহলে সেরকমই তোমাদের কোশ্চেন আসতে পারে, ওই জন্য তোমরা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক প্রত্যেকটা রাইবোজোম পড়ে নেবে, এবং তার সাথে সাথে কী প্রকার আরএনএ থাকে এবং কী প্রকার প্রোটিন থাকছে, বা প্রোটিনের যে সংখ্যাটা সেটা কতটা, সেটাও তোমাদের পড়ে নিতে হবে। তাহলে এখানে যে কারেক্ট অপশন হবে অপশন 55টা, এখানে কারেক্ট অপশন, অপশন বিটা হচ্ছে কারেক্ট। তারপরে কোশ্চেন দেখব 26। একটি ডিএনএর যদি দেখি, একটি ডিএনএ সম্পূর্ণ পাক থাকে, মানে পাকে থাকে, একটা ডিএনএ সম্পূর্ণ পাকে কত বেস পেয়ার থাকছে। তাহলে আমরা প্রত্যেকে জানি, একটা বিডিএনএ যদি বলি, অ্যাকচুয়ালি ডিএনএ বলতে গেলে বিডিএনএকে বোঝানো হয়। তাহলে বিডিএনএতে 10 বেস পেয়ার থাকে, 10 বেস পেয়ার। তাহলে একটা ডিএনএ যদি দেখা হয়, এরকম যদি একটা ডিএনএ হয়, তাহলে সম্পূর্ণ পাক বলতে গেলে কি হয়, এটা হচ্ছে সম্পূর্ণ পাক, এবং এখানে এটা যদি 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, এভাবে কি হবে, টোটাল 10 জোড়া 10 বেস পেয়ার এখানে নিউক্লিওটাইড থাকছে, বা 10 বেস পেয়ার ডিএনএ থাকে একটা সম্পূর্ণ বিডিএনএর ক্ষেত্রে। তাহলে এটা হবে কারেক্ট অপশন বি হবে। তারপর 27 নম্বর কোশ্চেন, প্রদত্ত কোনটি হোমোপলিমার। পলিমার বলতে গেলে জানি, যখন মনোমারগুলো একসাথে যুক্ত হয় তখন তৈরি করে পলিমার। তাহলে দুটো টার্ম এখানে মনে রাখবে, একটা হোমোপলিমার, একটা হেটেরোপলিমার। তাহলে এখানে ক্যালোজেন, এটা অ্যাকচুয়ালি কোলাজেন হবে হয়তো, এখানে কোলাজেন হবে, কোলাজেন এটা হবে না। কোলাজেন একটা প্রোটিন, এবং প্রোটিন কখনোই হোমোপলিমার হয় না। কোলাজেন এটা কিন্তু একটা প্রোটিন, কোলাজেন একটা প্রোটিন। যদি দিয়ে দেয় যে প্রাণীতে সবথেকে কোন প্রোটিনটা বেশি পাওয়া যায়, তাহলে কোলাজেন প্রোটিন। এবং প্রোটিন একটা কী হয়, হেটেরোপলিমার। ট্রিপসিনও একটা প্রোটিন, এটাও কিন্তু হবে না। এখানে কারেক্ট অপশন যেটা হবে সেলুলোজ হচ্ছে একটা হোমোপলিমার মানে এদের যে মনোমারগুলো আছে, সে মনোমারগুলো একই রকম হয়। তাহলে সেলুলোজের ক্ষেত্রে যে মনোমারটা হয় সেটা হচ্ছে গ্লুকোজ। আচ্ছা, গ্লুকোজ না বলে আরেকটু যদি স্পেসিফিক্যালি বলি, আরও নির্দিষ্ট করে, তাহলে হচ্ছে বিটা ডি গ্লুকোজ। এদের যে মনোমার, তাহলে বিটা ডি গ্লুকোজ হলো মনোমার, এটা হচ্ছে মনোমার ওদের। এবং এই মনোমারগুলো যখন একসাথে জুড়ে যাবে তখন তৈরি করবে পলিমার। এবং এদের মনোমার সবসময় কী হয়, একই রকম হয়। একই রকম মানে বিটা ডি গ্লুকোজ, তার জন্য এদেরকে বলা হয় হোমোপলিমার। তার মানে মনোমারগুলো তৈরি করবে পলিমার, এবং পলিমারে যে এককটা আছে সেটা কি হয়, সেটা হচ্ছে একটাই হয় মানে বিটা ডি গ্লুকোজগুলো কি হয়, গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, দিয়ে তৈরি করে সেলুলোজ। এখানে সঠিক অপশন যেটা হবে অপশন সি হচ্ছে এখানে সঠিক। তারপর দেখো 28 নম্বর কোশ্চেনটা, যে এক অণু ট্রাইগ্লিসারাইড গঠন করতে প্রয়োজন হয়। ট্রাইগ্লিসারাইড মানে হচ্ছে একটা সিম্পল ফ্যাট, ট্রাইগ্লিসারাইড মানে সিম্পল ফ্যাট। তাহলে একটা যদি সিম্পল ফ্যাট দেখি, তাহলে ট্রাইগ্লিসারাইড বা সিম্পল ফ্যাট যদি দেখি, তাহলে ওখানে কি হয়, যে এরকম একটা স্ট্রাকচার হয়, যে গ্লিসারল CH2OH CH2OH, এটা গ্লিসারল, এবং এর সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়। ধরো COOH, তাহলে এটা ধরো ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে R1 R2 R3। তাহলে যদি দেখি আমরা এখানে একটু লক্ষ্য করো সবাই, যে এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে গ্লিসারল, এক অণু গ্লিসারল,
এবং এখানে দেখো যে এই যে স্ট্রাকচারটা আমি করলাম, এটা 3 অণু ফ্যাটি অ্যাসিড। তাহলে 1 অণু গ্লিসারল হচ্ছে 1 অণু, আর ফ্যাটি অ্যাসিড হচ্ছে 3 অণু। এরা যদি যুক্ত হয়ে যায় তবে তৈরি হবে, এরা যখন যুক্ত হবে তখন তৈরি করবে ট্রাইগ্লিসারাইড বলা হয়, বা এটাকে সিম্পল ফ্যাটও বলতে পারি আমরা। তো এখানে কি হবে, এখনও ট্রাইগ্লিসারাইড গঠন করতে প্রয়োজন হবে 3টি ফ্যাটি অ্যাসিড 1টি গ্লিসারল। তাহলে ডিএটটা দেখো এখানে অপশানটা একটু, যে 3টি ফ্যাটি অ্যাসিড 1টা গ্লিসারল মিলে তৈরি করে ট্রাইগ্লিসারাইড। কীভাবে হয় সেটা দেখালাম, গ্লিসারল এবং 3টে ফ্যাটি অ্যাসিড R1 R2 R3 এরকমভাবে যুক্ত হচ্ছে। আশা করি বুঝতে পেরেছ। পরের কোশ্চেনটা দেখব, নিচের কোনটি প্রদত্ত লেখচিত্রের সঠিক বর্ণনা? আচ্ছা, লেখচিত্রটা আগে দেখে নেবো, একটু লক্ষ্য করে দেখবো লেখচিত্রটা। দেখো এরকম একটা লেখচিত্র দিয়েছে যে উৎসেচকের ক্রিয়া এবং উষ্ণতা, মানে একদিকে মানে এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে টেম্পারেচার দিয়েছে, ওয়াই অ্যাক্সিসে অ্যাক্টিভিটি অফ এনজাইম এটা দিয়েছে। তাহলে যেটা দেখতে পাচ্ছি উষ্ণতা, এখানে নিশ্চয়ই উষ্ণতা কম, এখানে উষ্ণতা বাড়ছে, এখানে অতিরিক্ত উষ্ণতা। তাহলে ধরে নাও যে এখানে উষ্ণতা কম, এখানে ধরে নাও, এখানে আমি ধরলাম যে 10 ডিগ্রি, তাহলে এখানে আমি ধরলাম উষ্ণতা ধরলাম ধরো 37 ডিগ্রি, এখানে আমি ধরলাম উষ্ণতা 50 ডিগ্রি ধরে নিতে পারি। তাহলে উষ্ণতা কম থেকে বেশিতে যাচ্ছে, তাহলে কম উষ্ণতাতে এনজাইমের কার্যক্ষমতা দেখো অনেক কম, মানে এভাবে দেখো কার্যক্ষমতা অনেক কম দেখতে পাচ্ছি। যখন উষ্ণতা বাড়ছে একটা নির্দিষ্ট যদি পিকে যায়, ধরো উষ্ণতা বাড়ছে, উষ্ণতা বেড়ে এরকম পয়েন্টে গেছে, মানে উষ্ণতা ক্রিয়া হচ্ছে কি, উৎসেচকের ক্রিয়া ম্যাক্সিমাম হচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতাতে, সেটা ধরে নাও যে 37 ডিগ্রিতে ধরে নাও, কারণ মানুষের ক্ষেত্রে ধরো এটাই হয়। তারপর দেখো আবার উষ্ণতা যখন বাড়াচ্ছে তখন দেখো আবার কার্যক্ষমতা কমতে লাগছে, এভাবে আস্তে আস্তে কমছে, মানে 50 ডিগ্রিতে দেখো কার্যক্ষমতা অনেক কমে যাচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে, আমরা কি বুঝতে পারছি, যে উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে এনজাইমের কার্যক্ষমতা হ্রাস পাবে, উষ্ণতা যদি হ্রাস করা হয় তাহলে এনজাইমের কার্যক্ষমতা হ্রাস পাবে। যে উষ্ণতাতে এনজাইমটা সব থেকে ভালো কাজ করবে, এখানে আমি উদাহরণ হিসেবে দিয়েছি 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে বলা হয় পরম টেম্পারেচার বা পরম উষ্ণতা, বা এটাকে ইংলিশে বলবো অপটিমাম টেম্পারেচার, পরম উষ্ণতা। তাহলে পরম উষ্ণতায় এনজাইম সব থেকে ভালো কাজ করে। তাহলে এবার আমরা দেখব সঠিক অ্যান্সারটা কোনটা, সেটা আমরা খুঁজে দেখব। 29 কোশ্চেন এটা, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসেচকের ক্রিয়া বেড়ে চলেছে। এটা ঠিক না, কারণ উষ্ণতা বাড়লে এনজাইমের ক্রিয়া বাড়ে ঠিক আছে, কিন্তু একটা টাইমে তো কমবে না, তাহলে এটা ভুল। তাহলে এটা ঠিক তখনই হতো যদি এরকম গ্রাফ পেতাম, তাহলে ঠিক হতো। ধরো একটা গ্রাফ আছে এরকম হতো, বাড়তেই থাকছে, তাহলে ঠিক হতো, কিন্তু অ্যাকচুয়ালি তা তো না। উষ্ণতা বাড়ার সাথে সাথে এনজাইমের ক্রিয়া বাড়ে, কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতা অবধি। সেটা উষ্ণতা বাড়লে উৎসেচকের ক্রিয়া একই থাকে না, উষ্ণতা যদি বেড়ে যায় এনজাইমের ক্রিয়া কমে যায়, তাহলে এটাও ভুল। এখানে উষ্ণতা ও উৎসেচকের ক্রিয়ার উভয় অপরিবর্তিত থাকে, এটা তো একদমই ভুল। উষ্ণতা ও উৎসেচকের ক্রিয়া উভয় অপরিবর্তিত থাকে, এটা একদমই ভুল। উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে এই স্টেটমেন্টে দেখো, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসেচকের ক্রিয়া প্রথমে বাড়লেও অতিরিক্ত উষ্ণতায় আবার কমে যায়। তাহলে এখানে দেখো এই গ্রাফটা ওটাই বলেছে যে উষ্ণতা বাড়ছে, খুব ভালো এনজাইমের অ্যাকশন বাড়ছে, কিন্তু অতিরিক্ত উষ্ণতা মানে তাহলে এখানে যে টেম্পারেচার সেটা হচ্ছে অতিরিক্ত, তাহলে এখানে টেম্পারেচার অনেক বেশি, টেম্পারেচার এখানে অনেক বেশি হয়, ওই জন্য কী হয় এখানে কার্যক্ষমতা কমতে লাগে। আসলে এবার একটা জিনিস আমরা জানবো যে উষ্ণতা বাড়লে টেম্পারেচার বাড়লে এনজাইমের ক্রিয়া কেন কমছে কারণ উৎসেচকগুলো ডিনেচার হয়ে যায়। অ্যাকচুয়ালি উৎসেচক তো প্রোটিন দ্বারা নির্মিত হয়, তো প্রোটিনের ডিনেচারেশন হয়ে যায়, মানে এনজাইমের যে 3D স্ট্রাকচার, যে গঠনটা হয় ত্রিমাত্রিক গঠন, সেখানে বন্ধনগুলো ভেঙে যায়, এটাকে বলা হয় ডিনেচারেশন। ওই জন্য উৎসেচকটা অতিরিক্ত উষ্ণতায় কাজ করতে পারে না সাধারণত। তারপর এটা দেখব, উৎসেচকের অপ্রোটিন অংশকে বলা হয়, তাহলে এটা আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। উৎসেচকের একটা অংশ থাকে প্রোটিন পার্ট, একটা নন প্রোটিন পার্ট। প্রোটিন পার্ট যেটা আছে ওটাকে বলা হয় অ্যাপো এনজাইম, অ্যাপো এনজাইমটাকে প্রোটিন পার্ট, তাহলে এটা তো হবে না, অ্যাপো এনজাইম বিয়েরটা হবে না, প্রথমে বাদ। আর অপ্রোটিন পার্টটাকে অনেক সময় প্রস্থেটিক গ্রুপ বা কোফ্যাক্টর বলা হয়, বা অনেক সময় আমরা কোএনজাইমও বলতে পারি। তাহলে উৎসেচক মানে অপ্রোটিন অংশটা হতে পারে একটা প্রস্থেটিক গ্রুপ, হতে পারে কোফ্যাক্টর, হতে পারে কোএনজাইম।
তাহলে এখানে দেখো কোএনজাইম সি এর অপশানে আছে, ওই জন্য কী হবে এখানে সি এর অপশানটা সঠিক হবে। হলো এনজাইম তো হবে না, কারণ অ্যাপোএনজাইম এবং কোফ্যাক্টর যুক্ত হয়ে তৈরি হয় হলো এনজাইম, এটা হবে না। অ্যাপোএনজাইম এটা তো হবেই না, কারণ অ্যাপোএনজাইম হলো উৎসেচকের প্রোটিন অংশ। তাহলে অ্যাপোএনজাইমটা কি অ্যাকচুয়ালি অ্যাপোএনজাইমটা হচ্ছে প্রোটিন পার্ট, আর এখানে কি বলেছে নন প্রোটিন পার্ট, অ্যাব এনজাইম এটাও হবে না। তাহলে এখানে কারেক্ট অপশন যেটা হবে সেটা হচ্ছে অপশন সি, কোএনজাইম হচ্ছে উৎসেচকের অপ্রোটিন অংশ। আশা করি বুঝতে পেরেছ। তারপরেরটা একটু দেখে নেব। মাইটোটিক বেম গঠনে প্রতিরোধ করে কে? মানে হচ্ছে মাইটোটিক স্পিন্ডেল গঠনে প্রতিরোধ করে। তার মানে কী হয়, যখন মাইটোসিস হয় তখন কি তৈরি হয়, বেমতন্তু তৈরি হয়। বেমতন্তু মানে স্পিন্ডেল ফাইবার। তাহলে কে স্পিন্ডেল ফাইবার গঠন হতে বাধা দেয়? তাহলে এখানে টিবিউলিন হবে না, কারণ টিবিউলিন তো অ্যাকচুয়ালি তৈরি হতে সাহায্য করে, টিবিউলিন প্রোটিন। এমজি প্লাস এটাও হবে না, সিএ প্লাস এটাও হবে না। এখানে সঠিক উত্তর হবে কলচিসিন। কলচিসিন, কলচিকাম বলে একটা গাছ আছে, সে গাছ থেকে পাওয়া যায়, এটাকে বলা হয় মাইটোটিক পয়জন বলা হয়। আচ্ছা, এই কলচিসিন যেটা আছে মনে রাখবা তোমরা, এটাকে বলা হয় মাইটোটিক পয়জন। মাইটোটিক পয়জন বা এটাকে বলা হয় মাইটোটিক বিষ, কারণ এটা মাইটোসিস হওয়ার সময় বেমতন্তু গঠন হতে দেয় না। তাহলে মাইটোসিস হবে না অবভিয়াসলি। কলচিসিন যেটা একটা উদ্ভিদ থেকে পাওয়া যায়, কলচিকাম বলে একটা উদ্ভিদ, এখান থেকে পাওয়া যাচ্ছে, এটা একটু মনে রাখবে। আর তারপর দেখো 32 এর কোশ্চেনটা একটু দেখে নেব। মাইটোসিসকে সমবিভাজন বলা হয়, উক্তিটি সঠিক কিনা সেটা বলতে হবে। হ্যাঁ, এটাকে সমবিভাজন বলা হচ্ছে, কারণ 2n থেকে তো 2nই তৈরি হয়। মাইটোসিস কোষ বিভাজনে 2n থেকে 2n তৈরি হয়, এই জন্য এটাকে সমবিভাজন বলা হয়। আচ্ছা, তার মানে বিবৃতি এ সঠিক। কারণটা দেখব, মাইটোসিস কোষ বিভাজনকালে সাইন্যাপসিস হয়। সাইন্যাপসিস মাইটোসিসে কেন হবে? সাইন্যাপসিসটা কোথায় হয়? মিওসিসে হয়। মিওসিসে কোথায় হয় বলো? মিওসিসে লেপ্টোটিন দশায়, মিওসিসে হয় এটা। মিওসিসের প্রোফেজ 1-এর লেপ্টোটিন জাইগোটিন দশায়, জাইগোটিন দশায় সাইন্যাপসিস গঠিত হয়। তাহলে এখানে কিন্তু মাইটোসিসে হয় না, এটা সাইন্যাপসিস, তো এটা ভুল। তাহলে এখানে এ ঠিক বিটা ভুল, এ ঠিক কিন্তু বি ভুল, মানে এ ঠিক আর ভুল, এটা হচ্ছে এ ঠিক কিন্তু আর ভুল। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অপশন। তারপর দেখে নেবো, দেখো মাইটোসিস সম্পর্কে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক সেটা লেখো। মাইটোসিস সম্পর্কে কোনটা সঠিক? বোকে স্টেজ দেখা যায়, বোকে স্টেজ মাইটোসিসে না, বোকে স্টেজ মিওসিসে দেখা যায়, মিওসিস। বোকে স্টেজ মিওসিসের প্রোফেজ 1-এর কোথায়? লেপ্টোটিনে দেখা যায়। তার মানে দেখো মিওসিস কোষ বিভাজনে প্রোফেজ 1টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বোকে স্টেজ দেখা যায়, বোকে স্টেজ মানে ফুলের তোড়ার মতো একটা গঠন দেখা যায়, বিজ্ঞানী ডার্লিংটন এটা দেখেছিল উদ্ভিদ কোষের ক্ষেত্রে। কায়াজমা গঠন ক্রসিং ওভার, এটাও তো মিওসিসে দেখা যায়, এটাও মিওসিসের প্রোফেজ 1-এর কোন দশায় দেখা যায়? এটা প্যাকাইটিন দশায়, প্যাকাইটিন দশাতে ক্রসিং ওভার দেখা যায়। এই সাইডে লিখছি যে দেখো বোকে স্টেজ দেখা যাচ্ছে মিওসিস 1-এর প্রোফেজ 1-এর কোন দশাতে? লেপ্টোটিন দশাতে। কায়াজমা কোথায় দেখা যায়? এটাও তাই, মিওসিস 1-এর প্রোফেজ 1-এর কোন দশায়? প্যাকাইটিন উপদশায় দেখা যায়। তারপরে দেখব যে তার মানে এই দুটোই কিন্তু হবে না, কারণ এগুলো মিওসিসে দেখা যায়। আর এখানে কোশ্চেনটা কি বলেছে? মাইটোসিস সম্পর্কে প্রদত্ত সঠিক বক্তব্য কোনটা? দেখি, তারপর সি এটা দেখব। টেলোফেজ দশায় ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে সরতে থাকে। টেলোফেজ দশায় ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে সরতে থাকে। আচ্ছা, টেলোফেজ দশায় কি ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে সরতে থাকে? টেলোফেজ দশায় না, এটা কোন দশায় হয় সাধারণত? এটা হয় অ্যানাফেজ দশায় হয়, এটা অ্যানাফেজ, যেটাকে অ্যানাফেজ দশা, এবং আমরা কি জানি অ্যানাফিজিও চলন বলে একটা জিনিস জানি, যে অ্যানাফেজ দশাতে ক্রোমোজোমগুলো মেরুর দিকে যায়, এটাকে অ্যানাফিজিও চলন বলা হয়। তাহলে এটা টেলোফেজে হয় না, এটা অ্যানাফেজে হয়। পরের অপশানটা দেখব, পরের অপশানটাই তো সঠিক হবে, কারণ তিনটে যদি ভুল হয় এটা সঠিক হবে। বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলো একটা নির্দিষ্ট তলে সাজানো থাকে, এটা একদমই ঠিক বলেছে। ক্রোমোজোমগুলো আমরা কি জানি যে মাইটোসিসে কী হয়, ক্রোমোজোমগুলো এটা যদি বিষুব অঞ্চল হয় ইকুয়েটার, তাহলে এখানে একটা মেটাফেজ প্লেটে ক্রোমোজোমগুলো সাজানো থাকে, তাহলে এটাকে বলা হয় মেটাফেজ প্লেট।
মেটাফেজ প্লেট, এই মেটাফেজ প্লেটে ক্রোমোজোমগুলো সাজানো থাকে। তাহলে এই যে বিষুব অঞ্চল সেখানে থাকে মেটাফেজ প্লেট, ক্রোমোজোমগুলো সাজানো থাকে, এটা হচ্ছে সঠিক। তারপর দেখব 34 নম্বর কোশ্চেনটা, ইন্টারফেজের কোন দশায় ক্রোমোজোম মোনাড থেকে দুটি ক্রোমাটিডযুক্ত ডায়াডে পরিণত হয়? তার মানে ধরো ইন্টারফেজের কোন দশাতে, ইন্টারফেজ দশাতে কি হয়, যে কোষের যদি দশা দেখি তাহলে কোষের যদি সেল সাইকেল দেখি আমরা, তাহলে দুটো দশা সেল সাইকেলে, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা এমফেজ। সেল সাইকেলে দুটো দশা, ইন্টারফেজ আর একটা এমফেজ। ইন্টারফেজের ক্ষেত্রে আবার কি জানি আমরা, যে তিনটে দশা, G1 S G2, আর এমফেজের ক্ষেত্রে প্রোফেজ, মেটাফেজ, অ্যানোফেজ, টেলোফেজ। তাহলে সাধারণত ডিএনএর যে ডুপ্লিকেশনটা হয় সেটা এস দশায় হয়। তাহলে এখানে কি হবে, ডিএনএতে ধরো একটা মোনাড আছে, মোনাড থেকে ডায়াডে পরিণত হয়। তাহলে মোনাড মানে ধরে নাও মোনাড মানে এরকম জিনিস, মোনাড মানে ধরো এরকম একটা অংশ, একটাই বাহু থাকছে, এটাকে মোনাড বলা হচ্ছে। তাহলে এটা কি হয়, এস দশাতে যখন হবে মোনাড থেকে এরকম ডায়াড হবে, ডায়াড। তাহলে এটা হলো মোনাড, এটা ডায়াড। তাহলে মোনাড থেকে ডায়াড হয় কোন দশাতে, এস দশাতে হয়। কারণ এস দশাতে মোনাড থেকে ডায়াড হয় মানে কি, এখানে ডিএনএর হয়, রেপ্লিকেশন হয়, ডিএনএ দ্বিতন্ত্রীকরণ হয়, তার জন্য এখানে এস দশাতে অ্যাকচুয়ালি এটা হয়, মোনাড থেকে ডায়াড। তাহলে এখানে কারেক্ট অপশন হবে কোনটা হবে, G1 S G2 আর G0 দিয়েছে, তাহলে এখানে হবে এস দশা, এখানে কারেক্ট অপশন। তারপরটা দেখে নেব, তারপরে কোশ্চেনটা দেখব। কোষ বিভাজন সম্পর্কে কিছু ঘটনা এখানে আছে দেওয়া, সেগুলো আমাদের বলতে হবে। তাহলে এগুলো আমরা পরপর দেখে নেবো যে কি বলতে চাইছে, মানে সিকোয়েন্সগুলো অ্যাকচুয়ালি, যে প্রথমে কোনটা হয় তারপর কোনটা হয়, এই সিকোয়েন্সগুলো একটু বলছে এখানে। তাহলে দেখি, নিউক্লিয় পর্দার নিউক্লিওলাসের অবলুপ্তি, ঠিক আছে, এটা কোষ বিভাজনের একদম শুরুতে কিন্তু এটা ঘটে, নিউক্লিয় পর্দার নিউক্লিওলাসের অবলুপ্তি কোষ বিভাজনের একদম শুরুতে হচ্ছে এটা। তো ঠিক আছে, এটা মানে এম ফেজের শুরুতে এটা হয়, মানে প্রোফেজে যখন হয় তখন এটা হতে পারে। ক্রোমোজোমের বিষুব অঞ্চলে অবস্থান, এটা মেটাফেজে হয়। তার মানে এটা আমরা ছোট্ট করে লিখে নেবো জিনিসগুলো কোথায় কি হয়। তাহলে ধরো এটা আমি এখানে লিখছি, এটা প্রোফেজে হয়। ক্রোমোজোমের বিষুব অঞ্চলে অবস্থান, এটা এখানে সাইডে লিখছি, এম ফেজে এটা হয়। এটা হচ্ছে মেটাফেজে হয়, এটা প্রোফেজে হয়, এটা মেটাফেজে হয়। নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের আবির্ভাব, এটা কোন দশাতে হয়, এটা যে দশাতে হয় সেটা হচ্ছে আবির্ভাব হচ্ছে, মানে এটা কি, মানে পুনরাবির্ভাব হয় অ্যাকচুয়ালি, মানে প্রথমে লস হয়ে গেছিলো সেটা আবার চলে এলো। তাহলে এটা কোথায় হবে, টেলোফেজে এটা হবে, টেলোফেজ। তারপরে চারেরটা দেখব, ক্রোমোজোমের ঘনীভবন। ক্রোমোজোমের ঘনীভবন হচ্ছে, এটাও প্রোফেজে হয়, ক্রোমোজোম যে ঘনীভবন হচ্ছে এটাও প্রোফেজে হয়, কিন্তু হ্যাঁ প্রোফেজের কি হয়, এটা প্রোফেজের পরের দিকে হয়, এটা লেট প্রোফেজ। তাহলে এটা কি আর্লি প্রোফেজ, আর এটা লেট প্রোফেজ। এটা হচ্ছে মেরুর দিকে অপত্য ক্রোমোজোমের চলন, এটা কোন দশাতে হচ্ছে, একটু অন্য কালারের নেব এটা, নাহলে গোলমাল হয়ে যাচ্ছে। এটা যেটা হয় যে ক্রোমোজোমে মেরুর দিকে চলন, মানে এটা হচ্ছে অ্যানাফেজ দশার কথা বলা হচ্ছে। তারপর 6 নম্বর বলছে অপত্য কোষ সৃষ্টি, মানে এটা একদম শেষের কথাটা বলছে, একদম শেষের কথাটা বলছে, মানে এটা একদম লাস্টে হবে এটা। তাহলে এখানে দেখে নেব তাহলে কোনটা প্রথমে হবে মনে হচ্ছে। দেখো এটা একটু হাইলাইটার দিয়ে বোঝানোর চেষ্টা করি। প্রথমে এটা হবে প্রথমে, মানে হচ্ছে প্রোফেজের একদম প্রথমে যেটা হয় সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের অবলুপ্তি। তাহলে আমরা ধরে নিতে পারি এটা প্রথমে হচ্ছে 1 নম্বরটা প্রথমে। তাহলে এখানে ধরো সাইডে আমি লিখছি জিনিসটা, প্রথমে একেরটা হবে এখানে, তারপর দেখো কোনটা হবে। এবার হচ্ছে প্রোফেজের, এবার দেখো এখানে 3 নম্বরটা দেখো, নিউক্লিয় পর্দা নিউক্লিওলাসের না এটা তো হবে না, এটা 3 নম্বরটা এখানে হচ্ছে না, তাহলে এটা কোনটা হবে, ক্রোমোজোমের বিষুব অঞ্চল নিউক্লিয় আবির্ভাব, ক্রোমোজোমের আচ্ছা এখানে দেখো ক্রোমোজোমের ঘনীভবন, এটা দেখবো আমরা, যে এখানে 4 নম্বরটা দেখো, যে নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের অবলুপ্তি হচ্ছে, তারপর ক্রোমোজোমের ঘনীভবন হচ্ছে, তাহলে এটা লেট প্রোফেজের বৈশিষ্ট্য। তাহলে এটা হচ্ছে 1, তারপর 4 ধরে নাও। তারপরে দেখো তারপর ক্রোমোজোমে বিষুব অঞ্চলে প্রোফেজ হয়ে গেল। এবার ধরো মেটাফেজে কি হয়, তাহলে মেটাফেজে দেখো এখানে একটাই আছে মেটাফেজ, সেটা হচ্ছে 2 নম্বরটা, ক্রোমোজোম বিষুব অঞ্চলে অবস্থান। তাহলে এখানে আমি তারপরে 2 লিখলাম, 2। তারপরে কোনটা হচ্ছে মেটাফেজ হলো, তারপর কি হবে, অ্যানাফেজ হবে। অ্যানাফেজে কোনটা ছিল যেন, অ্যানাফেজে যেটা ছিল, এই তো অ্যানাফেজে এটা 5 নম্বরটা অ্যানাফেজে।
5 নম্বর হচ্ছে মেরুর দিকে অপত্যক্ষ মৌজমের চলন, তাহলে এটা 5 নম্বর হচ্ছে। তারপর অ্যানাফেজের পরে বাকি কোনটা থাকলো? টেলোফেজ থাকলো। টেলোফেজটা কোথায় আছে? টেলোফেজ 3 নম্বরে আছে টেলোফেজ, তার মানে এটা তারপর 3 হবে, 1 2 3। লাস্ট যেটা থাকছে একদম শেষে সেটা হচ্ছে অপত্যক্ষ কোষ সৃষ্টি, যেটা 6 নম্বর। তাহলে এরকম একটা সিকোয়েন্স হচ্ছে, মানে 1 4 2 5 3 6, 1 4 2 5 3 6। তাহলে এখানে এটা হচ্ছে কারেক্ট অপশান। দেখো জিনিসটা অনেকগুলো পয়েন্ট, তো ওই জন্য পয়েন্টটা একটু হয়তো ঘিচিমিচি হয়ে গেলো, ব্যাপারটা অতটা গোছানো হলো না। তাও তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবে আর একবার দেখবে, মানে পরপর কী কী সিকোয়েন্স সেটা তোমাকে দেখতে হবে। তাহলে তুমি এখানে কীভাবে এটা অ্যান্সার করবে? তুমি আগে দেখবে যে দশাগুলো ভালোভাবে পড়ে নিলে, তারপরে দেখবে যে অ্যাকচুয়ালি এই দশাগুলো মানে এই যে দশাগুলো আছে সেগুলো কোন দশার কথা বলেছে, কার আন্ডারে পড়ছে, প্রোফেজের আন্ডারে, মেটাফেজের আন্ডারে, অ্যানাফেজ না টেলোফেজ। তারপরে তুমি এই সিকোয়েন্সগুলো একটু করে নিলে, একটু টাইম লাগবে অবশ্যই, কিন্তু এটা চেষ্টা করলেই পারা যাবে। তাহলে এখানে যে কারেক্ট অপশন হবে সেটা হবে সি এরটা হচ্ছে 1 4 2 5 3 6। তাহলে এখানে টোটাল তোমাদের 35টা কোশ্চেন আলোচনা করলাম। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো কোশ্চেনগুলো। তো এখানে কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার পারপাসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এগুলো। এরকম কোশ্চেন সেট তোমাদের আরও প্র্যাকটিস করতে হবে। একটা কোশ্চেন সেট প্র্যাকটিস করে কিন্তু শুধুমাত্র যে 35টা কোশ্চেন আলোচনা করছি সেটাই না, এখানে প্রতিটা অপশন সম্পর্কে তোমাদের জানানো হচ্ছে, এবং এই অপশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের হয়তো অন্য একটা অপশন দিয়ে অ্যান্সার দিয়ে দিল, যেমন ধরো এখানে একটা কোশ্চেন আছে ফ্লুইড অ্যান্ড স্টার্চ পাওয়া যায় রোডোফাইসিতে, তাহলে হয়তো পরের বার দিয়ে দিল ল্যামিনারিন ম্যানিটল পাওয়া যায় কোথায়, ফিওফাইসিতে, বা হয়তো বলে দিল ফিওফাইসিতে কী পাওয়া যায়, ক্লোরোফাইসিতে কী পাওয়া যায়। সেরকম একটা কোশ্চেন থেকে মানে একটা কোশ্চেন আলোচনা করা হচ্ছে, মানে এটাই না যে একটা কোশ্চেনে আমরা জানছি, সে অপশনগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, এবং এটাও জানতে হবে যে এই অপশনগুলো থেকে কেমন কোশ্চেন আসতে পারে, সেভাবে তোমাদের প্রিপেয়ার হতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি সব বুঝতে পেরেছো। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে তোমরা, তাহলে আজ এই অবধি। থ্যাংক ইউ।